হ্যালো, হ্যালো, হ্যালো। Am I in live? আমি মাত্র অন করলাম। লেটস সি। ইয়েস, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় রিস্টার্টবাসী, সবাই কেমন আছো? সুস্থ আছো কিনা আমাকে বলো। এখন আমরা আজকে এমন একটা চ্যাপ্টারকে শেষ করার চেষ্টা করব। চ্যাপ্টারটা সহজ সহজ মানে আমরা এর আগে ষষ্ঠ অধ্যায় মানে রেচন তন্ত্র যে অধ্যায়টা শুরু করেছি, এই অধ্যায়টার সেকেন্ড লেকচার আমরা আছি, দ্বিতীয় লেকচারে। এবং এই দ্বিতীয় লেকচারটাতে আজকে এই কন্টেন্ট শেষ করার চেষ্টা করব এবং পরের লেকচারে আমরা পরীক্ষা প্লাস এই চ্যাপ্টারে সিকিউ এমসিকিউ কীভাবে আসে সেটা চেক করব এবং অধ্যায়টাকে ভালো করে বুঝবো। এই অধ্যায়টা চাইলে 4 ক্লাসেও নেওয়া যাবে। অধ্যায়টাকে আমরা 3 ক্লাসের মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা করছি এই কারণে, কারণ 4.5 ঘন্টা পড়লে একটা অধ্যায় শেষ হওয়ার কথা। এটা সেই অধ্যায়। আসুক, সবাই একটু আসুক। আমি তোমাদের সাথে একটু সবাইকে নিয়ে যোগাযোগ করতে চাই। সবাই একটু আসো, তাড়াতাড়ি আসো। এবং তোমাদের শরীর মন ভালো কি না আমাকে একটু বলো। হোপফুলি ইজ এভরিথিং অল রাইট। তাড়াতাড়ি একটু জয়েন করো। এবং বজ্র নিষ্কাশনের দ্বিতীয় লেকচারটাতে আমরা আজকে আসছি। মনের কোনো কথা যেটা তোমরা বলছো অলরেডি, সেখানে আমি দেখছি লেকচার নাম্বার 2-তে আসার আগে তোমাদের সাথে আমার কানেকশনটাকে আরও একটু জোরালো করতে হবে, যেন আমি তোমাদের বুঝি তোমাদের মনে আসলে কি কি কষ্ট আছে। এবং সেই অনুপাতে যদি আমি তোমাদের পড়াইতে পারি আমার ভালো লাগবে, এবং তোমাদের কাছে একটু ভালো লাগার জায়গাটা থাকবে আর কি। সো প্রাণীবিজ্ঞান অধ্যায় 6-এর প্রথম ক্লাসটা তোমরা যারা করছো, সেই ক্লাসটা দেখার পর আমাকে বলো পাবলিক লাইভ হবে কেন। না, আমি আমার গ্রুপের লাইভে আছি, পাবলিক লাইভে তো নাই। পাবলিক লাইভে হওয়ার কোনো সুযোগও নাই। অ্যাঞ্জেল মারি আসছিস? আচ্ছা, তানজিনা ইসলাম উষা, আমি জানি ইয়ার ফাইনালের জন্য ক্লাস জমে গেছে, এটা আমি জানি। মাইশা, তোর কি অবস্থা আমাকে বল। তোর কি অবস্থা আমাকে একটু বল। শোন, আরেকটা কথা, সেটা হচ্ছে কি, ও অবশ্যই অবশ্যই আমরা কোনো একটা টপিক পড়ার সময় এমনভাবে পড়বো যেন কিছুই বাদ না থাকে। তোদেরকে আমি যে কাজগুলো বাসার কাজ দিব সেগুলো তোরা একটু সুন্দর মতো করবি, এটা আমার চাওয়া। আর তোরা আমাকে একটু জানাবি যে তোদের আসলে কি লাগবে। আমি যে একটা ফর্ম দিছি সেই ফর্মে যারা ফর্ম ফিল আপ করছো এর মধ্য থেকে আমি কয়েকজনকে বাইছা নিব, এবং বাইছা নেওয়ার পরে আমি চেষ্টা করব যে সমগ্র কমিউনিটি তোমরা যারা আছো, অর্থাৎ এইচএসসি 26-এর রিস্টার্ট বায়োলজি কমিউনিটি থেকে আমি একটা গ্রুপ বানানোর চেষ্টা করব। এবং সেই চেষ্টাটা আসলে তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষার পর পর, তোমরা আগে ইয়ার ফাইনাল পরীক্ষাটা শেষ করো। কারো কারো সামনে হবে, কারো কারো শেষ হবে। তো সব কিছু মিলে দেখি কোন পর্যন্ত যাইতে পারি। ওয়াজিদ খান আইডি থেকে আজকে ফার্স্ট ক্লাস শোনা, তোর জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা, গতদিন আমরা কি শিখছিলাম? তার আগে একটু বলি, আমাদের ইসে লাগবে, আমাদের বইটা লাগবে। এবং আজকে আমি তোদেরকে বই দাগায় দিব। বইটা বাইর কর, তোরা একটু বইটা বাইর কর। আমি জুলজি 6-এর একদম বইটাকে একটু দাগায় দিব আজকে। এবং বইয়ের আহ, বইয়ের যেই পার্ট, গতদিন তো আমি বই দেখাতে পারি নাই, বইয়ের যেই অংশগুলো পরীক্ষায় আসবে, বইয়ের যে অংশগুলো পরীক্ষায় আসবে সেগুলো একটু আমার সাথে দাগাবি। আমি গতদিন তো বইটা বাইর করতে পারি নাই। এবার অ্যাবসলিউটলি কোন বছরের কোন সময়ে কি আসছে পুরাটা আমি লিখবো আজকে। এটা মাত্র 24 পেজের একটা চ্যাপ্টার, কঠিন না, সহজ। 24 পেজের চ্যাপ্টার, যার অধিকাংশ পড়া মোটামুটি আগে থেকেই তোমরা জানো। আজকে একটু জানা লাগবে, আজকে একটু বোঝা লাগবে। এখন আমি চেষ্টা করব এখানে যেইভাবে ব্যাখ্যা করছে বইয়ের কোন কোন জায়গায় কি কি লিখতে হবে, কোন কোন অংশগুলো ইম্পর্ট্যান্ট, এগুলা সব বলবো। এরপর আমি চেষ্টা করেছি গত ক্লাসের যে লেকচারটা, ওইটার দিকে তাকায় দেখো। আমি তোমাদেরকে বজ্র নিষ্কাশনের লেকচার নাম্বার 1 যখন পড়াইছিলাম, বজ্র নিষ্কাশনের লেকচার নাম্বার 1। আচ্ছা,
এইটা একটু দেখো। এটা যখন পড়াইছিলাম আমি কিছু টার্মিনোলজির কথা লিখছি তোমাদেরকে, কি কি বুঝতে হবে। গত ক্লাসটা তোমরা যারা দেখছো, আমি রেচনতন্ত্রটাকে মোটামুটি একটু এক্সপ্লেন করছি, তারপর বৃক্কের গঠনের কনসেপ্ট বলছি, তারপর বৃক্ষটাকে আমি আঁকাইছি, ওদিকে অ্যাঞ্জেল মারিয়া বৃক্ষে আগুনও লাগাই দিছে। তারপরে বৃক্কের গঠনের পরে বৃক্কের কাজটাকে বলছি বাসায় পড়তে। তারপর বৃক্কের সূক্ষ্ম গঠনটাকে আমি একটু এক্সপ্লেন করছি। তারপর বৃক্ষের সূক্ষ্ম গঠনের টেবিউলার ফর্মটা দিছি। তারপর রেনাল কর্পাসল কি এইটা ব্যাখ্যা করছি। তারপর রেনাল টিউবিউল ব্যাখ্যা করছি। নেফ্রনের কাজটাকে বাসায় পড়তে দিছিলাম। তারপর রেচনের শারীরবৃত্তটাকে ব্যাখ্যা করছি। তারপর মূত্র নিয়ে 2টা লাইন বলছি। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট এই অসমোরেগুলেশন বুঝাইছিলাম। এটা ছিল প্রথম ক্লাস, এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটা টপিক সহজ, এখানে কঠিন কোনো টপিক নাই, প্রত্যেকটা টপিক সহজ। এখানে তোমরা আবার টেনশন করতে পারো, স্যার হিসি মানে কি? এই হিসি মানে হচ্ছে হিসু, হিসু মানে মূত্র। তো হঠাৎ করে নতুন কোনো স্টুডেন্ট দেখলে জিনিসটাকে ফিল করতে পারবে না। ধরো নতুন কেউ কোর্সে ভর্তি হয়েছে, হঠাৎ করে আইসা দেখলো স্যার আপনি হিসি লেখছেন, হিসির মানে কি? তাই আমি চিন্তা করছি এখন থেকে দুষ্টু মিষ্টি যাই করব, এখানে সঠিকটা লিখব। এখানে লেখা উচিত ছিল মূত্র। এটা তো যেহেতু লিখতে পারি নাই, হিসি মানেই মূত্র। আচ্ছা, মহুয়া লাগাইছে না? মহুয়া লাগাইছে, আচ্ছা ঠিক আছে। এবার তোমরা যারা আসো তারা আমার একটু বলো, আমার কি দেখতে পাচ্ছ ক্লিয়ার করে? আর তোমাদের কি পড়ালেখার মতন, পড়ালেখা প্রপারলি করার মতন অবস্থা আছে কিনা বলো। সব ঠিকঠাক? মন ভালো? জেরিন রহমান আডি থেকে, ওয়ালাইকুম আসসালাম। স্যার ফর্ম ফিল আপ করার জন্য কি স্কিল থাকা দরকার কিনা? একটু স্কিল তো লাগবে, তাই না? স্কিল তো লাগবে। তো নাজিফ আসছিস? হিসি পারফেক্ট, রাইসা তো হিসি বলছে। আকলিমা ঠিকঠাক শোনা? দেখ, এখন শুরুতে যে পরিমাণ লোকজন লাইভে ছিল বা থাকতো, সেই পরিমাণ লোকজন তো এখন লাইভে নাই। তো আমি চেষ্টা করব যতটুকু আছে কাভার করার। এবার আমি একটু বইটার দিকে তাকাই, এবার তোরা এইটার দিকে তাকা। তোরা আজকে আমার কাছে রেচনের শারীরবৃত্তটা পড়বি, এবং আমার অর্নিথিন চক্রটা কি বুঝতে হবে, নেফ্রনে মূত্র তৈরির কৌশল বুঝতে হবে, নেফ্রনের মূত্র তৈরি হয় কেমন এটা বোঝা লাগবে, এরপরে বোমেন্স ক্যাপসুল বুঝতে হবে, মূত্রের উপাদান বোঝা লাগবে, এরপর রেচনে বৃক্কের ভূমিকা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি আজকে পড়াবো এই তাৎক্ষণিক বিকল হইলে কি হবে, বিকলের লক্ষণ কি, ডায়ালাইসিস কি জিনিস, ডায়ালাইসিসের টাইপস কি জিনিস, এবং বৃক্ক প্রতিস্থাপন। এটা হলো মোটামুটি টাইপের কনসেপ্ট। তারপরে ইনশাল্লাহ সোমবার দিনের ক্লাসে এই চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ কেমনে আসে সেই ব্যাপারে একটা বিশাল বয়ান হবে ইনশাল্লাহ। তো এখন আগে তোরা আমার এইটা বল, আগে তোরা আমার এইটা বল, কিডনির কনসেপ্ট তোদের কাছে ক্লিয়ার কিনা? আমরা যখন বৃক্ককে চিন্তা করি, আর একটু একটু মোটা করে নিই, আমি যখন বৃক্ককে চিন্তা করি, কিডনিকে চিন্তা করি, আমার চোখের সামনে একটা যে স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারটা হচ্ছে এইরকমের একটা স্ট্রাকচার, বা এইরকমের একটা স্ট্রাকচার, কিডনির স্ট্রাকচারটা যেমন হয়। তারপর এখান থেকে যেটা বাইর হয় এইটার নাম হচ্ছে ইউরেটার। এটা শিমের বীজের মতো বা শিম বীজের মতো, যাই বলি না কেন। তারপর আমরা এটা পড়েছি আউটার লেয়ার আর ইনার লেয়ার বলে একটা বিষয় থাকে। আউটার লেয়ারের নাম কর্টেক্স, ইনার লেয়ারের নাম মেডুলা। তারপর আমরা এটাও পড়ছি যে এখানে হচ্ছে রেনাল কর্পাসল বা রেনাল, হ্যাঁ, পিরামিড থাকে। এই জিনিসগুলো আমরা ভালো মতো পড়ার চেষ্টা করছি। এখন আমার এক ছাত্র, তোমাদের এক বড় ভাই, ও হচ্ছে এবার মেডিকেল কলেজে পড়ে সিলেটে। ওর দাগানো যে বইটা আছে, এই বইটা তোমাদেরকে একটু দেখাবো কোন কোন জায়গায় দাগায়া পড়তে হবে। তোমরা সর্বপ্রথম এই জায়গায় দেখো, ওর নাম হচ্ছে ইলিয়াস মুজাহিদ, হ্যাঁ, ওর দাগানো এটা দেখো। কনসেপ্টটা হচ্ছে, আমি একটু দাগায় দিচ্ছি তোমাদের কাছে যদি বইটা থাকে। নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয়, এটা ছোটবেলায় পড়াইছো অনেক ছোট থাকতে। সেটা ডেন্টাল অ্যাডমিশনের 23-24 সেশনের প্রশ্ন, তার মানে অনেক ইজি প্রশ্ন।
মানুষের প্রধান রেচনতন্ত্র কি কি, মানে রেচন পদার্থগুলা কি কি? অ্যামোনিয়া সবচেয়ে বিষাক্ত, ইউরিয়া এইটাও বিষাক্ত, ইউরিক অ্যাসিড, তারপর ইউরোক্রোম। ইউরোক্রোম মানে হচ্ছে ক্রোম মানে কালার, মানে কালারফুল বডি। তো এই অধ্যায়ে কিছু জিনিস আমরা শিখব, এখানে ছোটখাটো কিছু কথাবার্তা বলা আছে। এইবার এখানে 3টা টার্মিনোলজি আছে। এই টার্মিনোলজিগুলো গতদিন তোমাদেরকে আমি দেখাইতে পারি নাই, আজকে আবার দেখাবো, এই জন্য এই স্লাইডটা রাখছি। তো এখানে যে টার্মিনোলজিগুলো মনে রাখতে হবে, আজকে আমার সাথে সাথে একটু লিখবা। টার্মিনোলজি, যে যে টার্মিনোলজি আমাদের পড়া লাগবে। কি কি টার্মিনোলজি আছে? নাম্বার 1, টার্মিনোলজি নাম্বার 1, ইউরিওটেলিক, ইউরিকোটেলিক, অ্যামিনোটেলিক। শব্দগুলো জীবনে কত কাজে আসবে আমি জানি না, কিন্তু তোমরা বায়োলজি পড়ো বলে তাই তোমাদের একটু শেখার দরকার আছে। ইউরিও মানে যে সকল প্রাণীর রেচন পদার্থের মূল উপাদানটা ইউরিয়া। 3টা শব্দ খালি মনে রাখবা। একটা হচ্ছে ইউরিও মানে ইউরিয়াই রেচন পদার্থ, আর একটা হচ্ছে ইউরিকো, কো ইউরিক অ্যাসিড রেচন পদার্থ, আর অ্যামোনো, অ্যামোনো মানে অ্যামোনিয়া রেচন পদার্থ। সিম্পল লাইন, সিম্পল ওয়ার্ড, ইজি টু রিমেম্বার, কোনো প্যারা নাই। তাহলে এখানে ইউরিওটেলিক হচ্ছে মানুষ সহ কিছু স্থলজ সামুদ্রিক প্রাণী, মূলত হচ্ছে মানুষ, সে রেচন পদার্থ হিসেবে ইউরিয়াটা ত্যাগ করে। ভালো কথা। ইউরিক অ্যাসিড ত্যাগ করে কারা কারা, এইটা কোনো কোনো ক্ষেত্রে ইম্পর্টেন্ট হইতে পারে। সেটা হচ্ছে পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি। এটা খুব সেন্সিটিভ একটা টার্ম। ইউরিকোটেলিক। আরেকটা হচ্ছে অ্যামোনো, অ্যামোনিয়া নিঃসরণ করে, এটার নাম হচ্ছে অ্যামোনোটেলিক। তো অ্যামোনোটেলিক কি কি? হাইড্রা আর কেঁচো। তো হাইড্রা, ক্যাচো এবং কিছু মাছ। এটা আবার এই যে ইলিয়াস মুজাহিদ যে ছেলেটা, তোমাদের বড় ভাই, মেডিকেলে চান্স পাইছে, ও লিখে দিয়েছে এটার নাম হচ্ছে আমি হাকিম। তো আমি মানে এমনও, এমনও টেলিক। তো হাইড্রা, কেঁচো আর মাছ, এটা যে কোনোভাবে মনে রাখা যায়, এটা তোমাদের ইচ্ছা। তাহলে আজকের টার্মিনোলজির প্রথম টার্ম আমার সাথে লেখো সবাই, আমার সাথে সুন্দর করে লেখো। 1 নম্বর, ইউরিওটেলিক। শব্দটা হচ্ছে ইউরিওটেলিক, তারপরে হচ্ছে ইউরিকোটেলিক, আজকে প্রথম পড়া, হ্যাঁ। আর তৃতীয়ত হচ্ছে এটা হলো অ্যামোনোটেলিক, অ্যামোনো। তাহলে এই যে 3টা টার্ম, এটার নামটা দেখলেই বোঝা যায়, হ্যাঁ। তোমরা মনে রাখবা হচ্ছে কি শব্দ, এটা হচ্ছে ইউরিও মানে ইউরিয়া, ইউরিকো মানে ইউরিক অ্যাসিড, অ্যামোনো মানে অ্যামোনিয়া। তাহলে এখানে একটু হালকা করে লিখে রাখবা, এই হইল ইউরিয়া, এইটা হচ্ছে ইউরিক অ্যাসিড, আরেকটা হচ্ছে অ্যামোনিয়া। তাহলে ইউরিয়া কে? ইউরিয়া হচ্ছে মানুষ, ইউরিয়া হচ্ছে মানুষ, যেভাবে তোমার মনে থাকে আর কি, বুঝছো? তাহলে এটা একটু হালকা করে লেখা রাখবা, মোটামুটি ভাবে এটা হচ্ছে মানুষ। তাহলে ইউরিকো, ইউরিকোর মধ্যে আছে পতঙ্গ, সাপ। এই যে পতঙ্গ, সাপ, টিকটিকি, এটা একটু মনে রাখার জন্য কোনো বুদ্ধি যদি থাকে, পতঙ্গ, শাক, মানে সাপ, টিকটিকি আর হচ্ছে পাখি। পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি, এটা তোমার মনে রাখার বুদ্ধি থাকলে তোমরা বাইর করতে পারো। এই মুহূর্তে আমার কাছে বুদ্ধি নাই। বুদ্ধিটা হচ্ছে পতঙ্গ, পতঙ্গ, খেয়াল করো, পতঙ্গ, তারপরে হচ্ছে সাপ, সাপ, তারপর টিকটিকি আর পাখি, বুঝছো? টিকটিকি আর হচ্ছে পাখি, এটা একটু লিখে রাখো। আর এমনও টেলিকের মধ্যে ওই যে আমি হাকিম যদি মনে রাখতে পারো, আমি হাকিম, হাইড্রা, কেঁচো, মাছ, কিছু মাছ, এটা ফিক্স না, তুমি হাইড্রা, কেঁচোকে মনে রাখতে পারো, এটা পাশে লিখে রাখো। এটা হচ্ছে তোমাদের ইলিয়াস ভাইয়ার লেখা, এটা হচ্ছে আমি হাকিম। তাহলে আমি মানে হচ্ছে অ্যামোনিয়া, আর হাকিম মানে হচ্ছে হাইড্রা, হ্যাঁ,
আর ক মানে হচ্ছে কেঁচো। এই হলো আজকের প্রথম পড়া। বলো একটু লিখতে পারছো কিনা, বলো, তোমরা বলো। স্যার আমি এতদিন কিচ্ছু পড়ি না বায়োলজি, এখন থেকে স্টার্ট করলে কি মেডিকেল পসিবল? স্পৃহা আইডি থেকে অবশ্যই পসিবল শোনা, অবশ্যই পসিবল। এদিকে সিফাতুল বলছে পজিটিভ, ফাতেমা আক্তার বলছে পাট শাক, হাকিম আমার বাবার নাম, এদিকে লাভি বাঁচাইতে গেছে, আর পটি সাপ বাইর করছে লিখন। পটি সাপ, পটি সাপ, হ্যাঁ, তো পটি সাপ মনে রাখলে পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি মনে রাখতে পারবি। আর ইরাম তানজিম জিজ্ঞেস করছে টার্মিনোলজি মানে কি। হায় রে মফিজউদ্দিন, তুই মানুষ না আওয়ামী লীগ। এ দেখ, টার্মিনোলজি মানে হচ্ছে, টার্মিনোলজি মানে হচ্ছে শব্দের ব্যাখ্যা, শব্দের ব্যাখ্যা। টার্ম, টার্ম পরস্তায় অনেক শব্দটাকে যে নির্দিষ্ট ব্যাখ্যা দিয়ে দেওয়া যায়, এটা দরকার নাই, এটা এই পাশ থেকে উঠায় ফেলাই। ওকে ফাইন। স্পৃহা আইডি থেকে তুমি আগে এইটা বাইর করো যে তুমি এতদিন কেন বায়োলজি পড়ো নাই। আর মেডিকেল জিনিসটা ইটসেলফ একটা, মানে এটা অসম্ভব কিছু না। দেখো 100টা এমসিকিউ 60 মিনিটে কাভার করতে হয়, এবং 100টা এমসিকিউর মধ্যে 5টা সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ আর জিকে। তো এখন মাত্র এইচএসসি 26, তোমরা 26 সালে পরীক্ষা দিবে, এখন 25 সালের মে মাস। একটা স্টুডেন্ট চাইলে এই 1 বছরে অনেক ভালো করে পড়তে পারে। তুমি এতদিন যে সকল কারণে পড়তে পারো নাই, সেই কারণগুলোকে সরায় দাও, তাইলেই পসিবল। আর মেডিকেল শব্দটা যত ইজি টু সে, ইটস দ্যাট লেভেল অফ ডিফিকাল্ট টু আর্ন। বুঝাতে পারছি? দ্যাট লেভেল অফ ডিফিকাল্ট টু আর্ন, যা আর্ন করতে হয় শোনা, এত সহজ না। ঈশা থ্যাংক ইউ। অঙ্কিতা, মেজর ক্যালিক্স প্যাপিলা, প্যাপিলা ক্যালিক্স হচ্ছে এই যে ত্রিকোণাকার যে অংশটা আছে না, এইটাই ক্যালিক্স, এবং ক্যালিক্সের উপরের যেই মানে শীর্ষ অ্যাপেক্স, এইটাকেই প্যাপিলা বলে, রেনাল প্যাপিলা, ঊর্ধ্বাংশ। স্যার গত ক্লাসে জিজ্ঞেস করেছে 1 বছর গ্যাপ গেলে কি মেডিকেলের বিষয়তে? অবশ্যই হাফসা, সেকেন্ড টাইমার বলে মেডিকেল একটা শব্দ আছে, সেকেন্ড টাইমার। অবশ্যই 2য় বছর মেডিকেল অ্যাডমিশন দেওয়া যায়, মেডিকেল অ্যাডমিশন দেওয়া যায়। ওকে, এইবার আসো, এইবার আসো। আচ্ছা, মানুষের রেচনতন্ত্র নিয়ে তোমরা মোটামুটিভাবে একটা আইডিয়া পাইছো, বই দাগায় দিতেছি। 24 পেজের বই দাগাইতে সব মিলিয়ে 40 মিনিট লাগবে না। দেখো, 80 ভাগ রেচন হয় রেচনতন্ত্র দিয়ে, মানে আমাদের কিডনির সাহায্যে, কিন্তু 20 ভাগ রেচন আছে যেটা বাইরের অন্যান্য অঙ্গ দিয়ে হবে। এই যে 20 ভাগ রেচন হয়, এই 20 ভাগ রেচন যেটা দিয়ে হয়, এটার নাম হচ্ছে সহকারী রেচন অঙ্গ। এই যে সহকারী রেচন অঙ্গ আছে না, এইটা এমসিকিউতে আসতে পারে। নিচের কোনটি সহকারী রেচন অঙ্গ নয় বলে? কি কি সহকারী রেচন অঙ্গ আছে? ত্বক, ত্বক দিয়ে কি বের হয়? ঘাম, এই যে আমি লিখে দিচ্ছি। তারপর ফুসফুস দিয়ে কি বের হয়? কার্বন ডাইঅক্সাইড। যকৃত হেল্প করে ইউরিয়া বানাইতে, তাহলে এই যে যকৃত, এইটা ইউরিয়া উৎপাদন করছে। তার মানে মূল রেচনতন্ত্র হচ্ছে বৃক্ক। তার মানে আজকে এই টার্ম আমাদের মনে রাখা লাগবে। আমি বই ধরে ধরে পড়াচ্ছি যেন তুমি লিখে মনে রাখতে পারো, মাই ডিয়ার পিপল। তাহলে এই এতটুক মন থাকবে। এই এতটুকের সাথে আমি একটু অ্যাড করতে চাই টার্মিনোলজি। আচ্ছা, এটাকে আমি এটাকে একটু অ্যাড করি। আচ্ছা, তাহলে এটা জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন না, মানে কোনা দিয়ে একটু লেখা রাখতে পারো। 80%, 80%, হ্যাঁ। তাহলে বৃক্ক, বৃক্ক এটা তন্ত্র, এটা দিয়ে কত পার্সেন্ট রেচন হবে? 80% রেচন হবে, 80% রেচন হবে। আর সহকারী রেচন অঙ্গ বলে যে জিনিসটা আছে, সহকারী রেচন অঙ্গ, বুঝছো? এই সহকারী রেচন অঙ্গ দিয়ে কত পার্সেন্ট হবে? 20%।
এটা একটু মাথা রাখো। সহকারী রেচনাঙ্গ দিয়ে হবে 20%। কারা সহকারী রেচনাঙ্গ, এটা একটু লেখা রাখো। যকৃত, ফুসফুস, ত্বক। তাহলে এটা হালকা করে আমরা এটা লিখে রাখবো, ত্বক, ফুসফুস, আরেকটা হচ্ছে ত্বক, ফুসফুস, আরেকটা কি, ত্বক হবে, ফুসফুস হবে, আরেকটা হচ্ছে যকৃত। তার মানে আমরা এটা জানি যে ত্বক, এটাকে বলা হয় ইন্টেগুমেন্টারি সিস্টেমের পার্ট। ইন্টেগুমেন্টারি, এটা ডার্মিস, এপিডার্মিস। ফুসফুস হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের পার্ট, আর যকৃত হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট। তার মানে এই প্রত্যেকটা সিস্টেমই কোনো না কোনোভাবে রেচনের সাথে জড়িত। তাহলে ত্বক হচ্ছে ইন্টেগুমেন্টারি, বুঝছো? এটা আমি পাশে একটু লেখা দিই, ইন্টেগুমেন্টারি সিস্টেম। হ্যাঁ, একটু সুন্দর করে লেখো, ইন্টেগুমেন্টারি সিস্টেম। আর ফুসফুস হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের পার্ট। এটা তো তোমরা জানো, ফুসফুস রেসপিরেটরি সিস্টেমের পার্ট। এটা তোমাদের জানার কথা, কিছুই মনে মানে ভুলে থাকার কথা না। রেসপিরেটরি সিস্টেম, আর যকৃত হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। সিস্টেম পড়া সোজা, এই চ্যাপ্টারের সোজা। আমি কেন এগুলো বলতেছি জানো? আগামী ক্লাসে তো এমসিকিউ পড়াবো, তো এমসিকিউ পড়াইতে গিয়ে তোমরা যেন আবার না বলো যে এইসব তো ইনফরমেশন তো পারি না, কারণ এই চ্যাপ্টারের পরতে পরতে ইনফরমেশন আছে। তো এই জন্য আমি আজকে বইটাকে ধরছি, গতদিন কিন্তু বইয়ে যাইনি, গতদিন বেসিক পড়াইছি, আজকে বই ধরে পড়াবো যেন তোমরা একটু লিখতে পারো। আর একটা কথা, তোমরা যদি বইটা দাগাও, বুঝছো, বই দাগাইলে কি হবে, এই বই তোমার সাথে কথা বলবে। সো বইয়ের ইনফরমেশন দাগাইলে বা আইডেন্টিফাই করতে পারলে, বা হচ্ছে তুমি যদি অ্যাকচুয়ালি এটাকে বক্স আকারে মানে কাভার করতে পারো, বই তোমার সাথে রিভিশন দেওয়ার সময় কথা বলবে। হ্যাঁ, এটা সত্য কথা। মেডিকেলের কোয়েশ্চেনে অধিকাংশ ক্ষেত্রে প্রশ্ন এমন থাকে যে নিচের কোনটি সঠিক নয়। সো এটা একটু সাইকোলজিক্যালি একটা স্টুডেন্টের জন্য পেইনফুল, কারণ আমরা এমসিকিউতে সবসময় রাইট অ্যান্সার খুঁজে অভ্যস্ত, আর মেডিকেলের কোয়েশ্চেনে অধিকাংশ ক্ষেত্রে কোনটা রং অ্যান্সার এটা খুঁজতে হয়। ইরাম তানজিম, না আজকে এই চ্যাপ্টার শেষ হবে না, কালকে কালকে হচ্ছে এটা নেক্সট ক্লাসে শেষ হবে, মানে সোমবার দিন শেষ হবে, কারণ সোমবার দিন সিকিউ এমসিকিউ আমরা আলাপ করব। একটা চ্যাপ্টার পড়ার পরে ওইটার কিভাবে সিকিউ এমসিকিউ আসে এটা জানা খুবই জরুরি। আচ্ছা, গেল। তারপরে মানুষের রেচনতন্ত্র কি নিয়ে গঠিত, এটা তোমরা সেই 153 বছর আগে থেকে পড়ছো, যে মানুষের এক জোড়া বৃক্ষ থাকে, এটা গতদিন লিখছি। তারপরে ওই বৃক্ষ থেকে বের হওয়া ইউরেটার থাকে, একটা মূত্রথলি থাকে, একটা মূত্রনালী থাকে। তো মূত্রথলি যেটা, থলিটাকে আমরা ইংলিশে যেটা পড়ি তার নাম ব্লাডার, আর মূত্রনালী যেটা, এটাকে আমরা পড়ি হচ্ছে ইউরেথ্রা। আচ্ছা, ভালো কথা। এরপর আরো মজার ব্যাপার হচ্ছে, ছোটবেলা থেকে আমরা কিডনি সম্পর্কে পড়ে আসছি। একটু যে জিনিসটা বাম বৃক্ক ডান বৃক্ক থেকে সামান্য উপরে, একটু লেখা রাখো বইয়ে, এই যে সামান্য উপরে না, এটা হচ্ছে অ্যারাউন্ড 2.5 সেন্টিমিটার উপরে, আর লিটল বিট একটা ইনফরমেশন আর কি। আচ্ছা, আবার কিডনির যে অ্যানাটমিক্যাল পজিশন, সেটা হচ্ছে মানুষের ফ্লোটিং রিবস আছে না, 12 নম্বর কশেরুকা, এই 12 নম্বর থোরাসিক কশেরুকার নিচে, এবং নিচের প্রান্ত হচ্ছে 3য় লাম্বার কশেরুকার উপরে অবস্থিত। এটা একটা অ্যানাটমিক্যাল পজিশন। এটা ছোট্ট করে একটা নোট লিখবা এরকম, যে লিটল বিট, যে এইটা হইল মানে এইটা হইল লেফট কিডনি, হ্যাঁ, আর এইটা হচ্ছে রাইট কিডনি। তো আইডেন্টিক্যালি মানে এটাকে যদি আমি এর ঊর্ধ্ব প্রান্তটা যোগ করি, তাহলে এখানে একটা গ্যাপ পাওয়া যাবে। এটা হচ্ছে লিটল বিট, সে ফর এক্সাম্পল 2.5 সেন্টিমিটার আপ ডাউন আছে। আবার এই যে কিডনির অ্যানাটমিক্যাল যে পজিশন, এটা হচ্ছে, এইটার লেভেলটা হচ্ছে
এখানে যেই কশেরুকাটা থাকে তার নাম হচ্ছে থোরাসিক 12 কশেরুকা, থোরাসিকের 12 নম্বর। আর এই যে লেভেলটা আছে না নিচে, এটা হচ্ছে লাম্বার 3। তো সাধারণত অ্যানাটমিক্যাল পজিশনটা হচ্ছে, এটার অ্যানাটমিক্যাল পজিশন যদি আসবে না, এটা জাস্ট তুমি একটু জেনে রাখছো, T12 থেকে লাম্বার 3, এইটাই হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন, T12 থেকে লাম্বার 3। বলো তোমরা আমার সাথে এতটুকু লিখতে পারছো কিনা? ফাতেমা হোসেন পুতুল, শোনা, এটা হলো আজমল স্যারের বই, আজমল স্যারের বই। একটা বই ঠিকমতো পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আলিয়া হাত বাঁধন, হ্যাঁ আজকে অনেকে নতুন দেখতে পাচ্ছি, সমস্যা নাই। আমি দেখো তোমাদের মধ্যে যারা নতুন আসবা, টেনশন করো না, তোমরা হয়তো আমার সাথে ম্যাচ করতে একটু সময় লাগবে, অনেকে আমাকে চিনবা, অনেকে চিনবা না, কিন্তু আমরা বায়োলজিটাকে একটু অন্য মাত্রায় পড়তে চাই। আমি চাই যে তোমরা আমার কাছ থেকে বায়োলজি পড়ে মেডিকেলে চান্স পাও এবং তোমরা ভালো ডক্টর হও। সবাই মেডিকেলে চান্স পাবে বিষয়টা এমন না, আর সবাই মেডিকেলে চান্স পায়ও না, এবং সবাইকে পাইতেও হবে না। মোটামুটি একটা টার্গেট রাখা। তো যেহেতু আমরা ইন্টারমিডিয়েটে লেখাপড়া করছি, ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছা থাকাটা জরুরি, তা না হলে পড়ায় মোটিভেশনটা ঠিক থাকবে না। একটু কষ্ট করো, একটু কষ্ট করো। আচ্ছা, হাবিবাতুল হাফসা, 2টা বই ফলো করা উচিত, এটা বলে হচ্ছে এক্সট্রা কিছু ইনফরমেশন থাকে, কিন্তু আমি বলবো এটা মানুষের বানানো একটা শুধু শুধু কনসেপ্ট। একটা বই প্রপারলি পড়তে পারলে তার আশেপাশে কিছু এক্সট্রা ইনফরমেশন টিচারই দিয়ে দিবে, আমি দিয়ে দিব। ঠিক আছে, মুক্তাকিন আহমেদ জয়। হ্যাঁ, আফরিন আইরা লিমা, আমি তো এই যে বইটা যে দাগাইতেছি, আগে দাগায় নেই তারপর পিডিএফ দিব। দাগানো বইয়ের পিডিএফটা কখন দিব? আমি দাগানোর পরে দিব। তুমি এখন আমার সাথে একটু দাগাও। আমার কাজটাকে তুমি প্রশ্ন করছো, তুমি তোমার কাজটাকে প্রশ্ন করো যে তুমি তোমার কাজ করতেছো কিনা। ওকে, এখন যে আমি দাগায় দিচ্ছি, আমার সাথে তুমি দাগাও, তাইলেই হবে দাগানো বইয়ের পিডিএফ। এই যে আমি দাগায় দিতেছি, তোমার সামনে দাগাচ্ছি, এইটাই দিব। তারপর ইউরেটারের চেহারা, এর আগে বলি নাই, সবার একরকম থাকে না, প্রত্যেকটা ইউরেটারের ডিফারেন্সের থাকে একটা একটা মোটামুটি টাইপের ডিস্টেন্স হচ্ছে 25 সেন্টিমিটার, ইউরেটার 25 সেন্টিমিটার। এইবার মূত্রথলি যেটা, এটা নিয়ে গতদিন কথা বলি নাই, মূত্রথলি। এবার একটু অন্যভাবে একটু আঁকাবো, তাকাও আমার দিকে, হ্যাঁ এটার দিকে তাকাও। আর লিটল বিট এখানে আমি একটু বলি, আজকের ক্লাসটা একটু লম্বা হবে, হ্যাঁ লম্বা হবে। এখানে আহ, আমি তোমাদের কিছু ডেটা, আ লিটল বিট ইনফরমেশন, এটা একটু জাস্ট তোমাদের জন্য, আ লিটল ইনফরমেশন, সাম হিন্টস, ধরো এইটার সাম হিন্টস, এটাই আমার আজকের টার্গেট। ধরো, হ্যাঁ একটু ফিল করো, একটু ফিল করো, হ্যাঁ এটাকে একটু উপরে নিয়ে যাই। আচ্ছা, আর হ্যাঁ এটাই চলবে, চলবে। আচ্ছা, এবার হিন্সটা খেয়াল করো। প্রথম কথা হচ্ছে, আমরা যখন কিডনিটাকে আঁকাই, ফিল করে আমি কি বলি, তো তখন আমরা যখন ড্রয়িং করি, আজকে একটু লম্বা ক্লাস হবে, হ্যাঁ ড্রয়িং করি, ধর আর একটু মুছে দিলাম, আর একটু ছোট করে ড্রয়িং করি। ড্রয়িং করার পরে এটাকে আমরা নিচের দিকে নামাই না, নামাই তো, এই হচ্ছে নামাই। তারপরে দেখো এটাকে আমরা নিচের দিকে নামাই। তারপর এই দুইটা মূত্র থেকে, মানে ইউরেটার যেটা, এই ইউরেটার আইসা যখন কানেক্টেড হয়, বুঝছো, এই যে ইউরেটার, তো এটা ইউরেটারটা যখন কানেক্টেড হয়, তখন এখানে একটা মূত্র থলি থাকে না, থলি থাকে, এই যে মূত্র থলিটা থাকে, এবং এই মূত্র থলি থেকে যেটা বাইরে বাইর হবে, এটার নাম হচ্ছে ইউরেথ্রা, এটা তোমরা জানো। তো আমি এখন কিডনির ভিতরে প্রবেশ করছি না, আমি বাইরে আছি, যেহেতু আমি বইটাকে আজকে স্ট্যান্ডার্ড ধরছি,
আগামীকালকে আরো পড়াইতে হবে, তাইলে তোমরা আরো বুঝতে পারবা। তো কিডনির বাইরে একটা লেয়ার থাকে, আমরা এটাকে বলছি রেনাল ক্যাপসুল। তো আমরা জানি, কতদিন আমি এগুলো কিন্তু বলছি, তারপর আজকে কেন বলতেছি, বইটা দাগানোর স্বার্থে। এই মামুর বেটার নাম হচ্ছে ইউরেটার। এটার নাম কি? ইউরেটার। ইউরেটার, বুঝছো? হ্যাঁ, তাইলে এইটা হচ্ছে ইউরেটার। সাধারণত বইয়ের মধ্যে দেখা যাচ্ছে যে এটা 25 সেন্টিমিটার আছে ইন অ্যান অ্যাভারেজ, ভালো কথা। এটা ইউরেটার 25 সেন্টিমিটার, কিন্তু তারপর যে থলিটা, এটা ওইখানে লেখা আছে ত্রিকোণ আকার, কিন্তু আমি যেভাবে আঁকাইছি এটা প্রায় গোলাকার মনে হইতেছে, কিন্তু এরা আসলে ত্রিকোণ আকার। আরও মজার ব্যাপার হচ্ছে এটার চারপাশে একটা মাসেল আছে, এই মাসেলটার নাম ডেট্রুসোর মাসেল। একটা অ্যাডাল্ট মানুষ, 26 বছর বয়সের একটা মানুষ, তার অ্যাভারেজ যে মূত্রথলিটা থাকে সেখানে 750 ml মূত্র নিতে পারে, কিন্তু আর পারে না। বাট 750 পর্যন্ত আমরা ওয়েট করি না। কেন ওয়েট করি না? কারণ হচ্ছে যখন মোটামুটিভাবে 280 থেকে 320 ml মূত্র জমা হয়ে যাবে, তখন এটা এক্সপ্যানশন হবে না? বেলুনের মধ্যে পানি নিলে যেমন এটা এক্সপ্যানশন হয়, ঠিক এরকম এক্সপ্যানশন হবে। তখন ডেট্রোসোর মাসেলটা একটু প্রসারিত হইলে ব্রেইনে একটা খবর যাবে যে এই মুহূর্তে খালি করতে হবে। এই জায়গাটুকু একটু ইম্পর্ট্যান্ট। তাহলে এইখানে যে মাসেল থাকে, বুঝছো, এইখানে যে মাসেলটা থাকে, এই মাসেলের নাম হচ্ছে ডেট্রোসোর মাসেল। ডেট্রোসোর পেশি, ডেট্রোসোর। এবং সাধারণত এটার ক্যাপাসিটি হচ্ছে, একটু মাথায় রাখবা, এটার ক্যাপাসিটি হচ্ছে অ্যারাউন্ড, মানে সর্বোচ্চ হচ্ছে 700 to 700 মিলিলিটার, 700 মিলিলিটার ম্যাক্স। এই পর্যন্ত আর পারবে না, এরপর অটোমেটিক বের হয়ে যাবে। অনেকে বলবে যে স্যার 750 ml পর্যন্ত, এরপর কি হবে, বাইরে হয়ে যাবে। তার মানে হচ্ছে 280 to 320 মিলিলিটার পর্যন্ত মোটামুটিভাবে একটা চাপ আসার চেষ্টা করে। এক্সট্রিমে এখানে কি হবে, এইটা হইল মূত্র ত্যাগের ইচ্ছা। খাইছে আরেকজন নাকি ফিজিক্স বই ধরেও দেখে নাই। তোমাদের আসলে অ্যাডভান্সমেন্টের লেভেল এত বেশি, এখনো তোমরা ফিজিক্স বই ধরে দেখো নাই। তা কিভাবে তোমরা জীবন কাটাইলা, কেমনে কাটাইলা? এদিকে আরেকজন কেমিস্ট্রি বই ধরেও দেখে নাই। বুঝলাম না তোমরা কেন এরকম। আরেকজন, আচ্ছা ঠিক আছে, এসা দাগাচ্ছে, শোন আমার সাথে দাগা একটু, আমি যেভাবে পড়াইতেছি একটু দেখ। তারপরে এই যে মূত্রনালী বা ইউরেথ্রা, এটা তো এক এক জনের এক এক রকম, কারণ পুরুষের হচ্ছে পেনিস থাকে লম্বা, তো পেনিস থাকার কারণে ইউরেথ্রাটা লম্বা হয়। এটা অ্যারাউন্ড 18 থেকে 19 সেন্টিমিটার। মেডিকেলের কোয়েশ্চেনে এই মিলিমিটার সেন্টিমিটার নিয়ে কিন্তু একটু কোয়েশ্চেনটা একটু ঝামেলা হবে। আর মেয়েদের হচ্ছে 3.5 থেকে 4 সেন্টিমিটার। এত ডিফারেন্স কেন? ডিফারেন্সটা এটা তোমরা আমার মনে হয় সিম্পলি বুঝতেছ। আর এইটা হইলো, এই যে এইটা হচ্ছে ইউরেথ্রা। হ্যাঁ, এই যে খেলাটা, এটাই হচ্ছে খেলা। এইটা হইলো ইউরেথ্রা। তো ছেলেদের যেহেতু পেনিস থাকে লম্বা, তো সেই কারণে এটা 18 থেকে 19 সেন্টিমিটার হয়ে যায়। এতে করে আবার হাসাহাসির কিছু নেই, কারণ হলো উপরওয়ালা এটা বানাইছে, এটা তুমি আসলে নিজের ইচ্ছায় হও নাই। তো যেহেতু আল্লাহ বানাইছে এবং কোরআনে লেখা আছে ইকরা, মানে উই হ্যাভ টু স্টাডি, তাহলে এটা ছেলেদের, বয়েজ, ছেলেদের কত, ছেলেদের হচ্ছে 18 থেকে 19 সেন্টিমিটার, আর মেয়েদের কত, এই ধরো 3.5, হ্যাঁ 3.5 to 4 সেন্টিমিটার। এটা ইউরেথ্রাল লেংথ। সো আমার মনে হয় তোমরা ইজিলি এটা বুঝতে পারছো। আর
কিডনির ইনার ইনার মেমব্রেনে বা ইনার অংশ নিয়ে আমার আসলে বলার কিছু নাই। এই হলো আ লিটল বিট হিন্টস। ডেট্রুসোর পেশিটা কি হবে? এটা মস্তিষ্কে সংকেত পাঠায়। এইটা হইল মস্তিষ্কে সংকেত পাঠায়। এখন মাসেল তো আর পাঠায় না, মাসেলের সাথে কানেক্টেড নার্ভ পাঠায়। মস্তিষ্কে সংকেত নার্ভ পাঠায়, নার্ভ পাঠায়। তাহলে এই মাসেলটা হচ্ছে ধরে রাখে। যখন আমরা মূত্র ত্যাগ করি তখন এই মাসেলটা চাপ দেয়, সো ও বের হয় আর কি। আচ্ছা, জেরিন, সাবিন, সোহা, দেখো তোমরা একটা কোর্সে কেন পড়ো, একটা কোর্সে তোমরা কেন ঢুকছো? কারণ তোমাদের জীবনটা এলোমেলো ছিল, ছিল না? এখন এই যে এই কারণে তোমাদের বয়ান দিতে হয়। তো আমাদের একটা নির্দিষ্ট রুটিন আছে না, পিসিএমবি রুটিন। তো ফিজিক্সের যেই টিচার যেই চ্যাপ্টার পড়াচ্ছে, কেমিস্ট্রির যেই টিচার যেভাবে পড়াচ্ছে, ম্যাথের যেই টিচার যেভাবে পড়াচ্ছে, তোমরা আমার সাথে সেইভাবে আগায় যাবা আমাদের সাথে। তো ওইভাবে আগায় গেলে কি হবে, এই যে কষ্টটা আছে, এই কষ্টটার মধ্যে এই পিসিএমবিটা আগায় নিলে একটা নির্দিষ্ট টাইম অনুসারে তোমার কোর্সটা শেষ হবে। এই কারণে তো তোমরা কোর্সে ভর্তি হইছো, পড়তে আসছো, পড়তেছো। তার মানে কি, যদি তোমার একটা স্টার্টিং থাকে আর তোমার একটা এন্ডিং থাকে, তার মানে এই যে নির্দিষ্ট গতিপথে তোমার আগানো, এইটাই হলো তোমার চাওয়া পাওয়া, যে তোমার একটা নির্দিষ্ট গতিপথে চাওয়া। এক মিনিট। হুম হুম হুম, ঠিক আছে। ওকে, সরি ফর দ্য ডিলেট। ওকে। আচ্ছা, নাদিরা সুলতানা, না তোমাকে ভুলে নেই। আচ্ছা, মাইশা চৌধুরী, লেকচার 1-এর নোট অবশ্যই তোমরা করবা, আমার ক্লাস নোট দেওয়া আছে। আচ্ছা, এবার আসি।
তাকাও, মনোযোগ দিয়ে তাকাও। এই যে বৃক্কের গঠন, এই বৃক্কের গঠনটা পরীক্ষায় আসে। আমরা গত ক্লাসে এগুলো পড়ে ফেলছি, আমি দেখা দিচ্ছি কি পড়বা। মোটামুটি এটা তোমার কাছে পরিচিত, সেটা হচ্ছে বৃক্কের দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার, গতদিন আমরা লিখছি। প্রস্থ হচ্ছে 5 থেকে 6 সেন্টিমিটার, গতদিন আমরা লিখছি। পুরুত্ব 3 সেন্টিমিটার, এইটাও লেখা হয়েছে। আমি আজকে দাগাই দিচ্ছি কেন, তুমি খেলে আমার সাথে একটু দাগাও। পরীক্ষার হলে যাওয়ার আগে একবার রিডিং করে যাবা। আচ্ছা এখন না বাবা, ওকে। পুরুষে 150 থেকে কত গ্রাম? 170 গ্রাম। নারী দেহে কত গ্রাম? 130 থেকে 150 গ্রাম। এটা আমি গতদিন লেখা দিছি, নোটে আছে। কিন্তু সমস্যা হইল পরীক্ষার সি কিউতে তো 4টা প্রশ্ন আসে। তো পরীক্ষার সি কিউতে যখন 4টা প্রশ্ন আসবে, অধিকাংশ ক্ষেত্রে এই ক আর খ না পারাটা তোমাদের একটা রিজন হয়ে যায়, স্যার ক খ পারি না। তোমরা কি পারো না এটা আমি জানি। তো যখন ক খ পারে না বলে, এই যে প্রশ্ন আছে না হাইলাম কাকে বলে, এইটা পরীক্ষায় আসে। আবার ক্যাপসুল কি, এইটাও পরীক্ষায় আসে। হাইলাম একটা স্পষ্ট ব্যাখ্যা দিবা, বৃক্কের অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে। বৃক্কের অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে, এই কথাটা লিখতে হবে। তাহলে তুমি যখন হাইলাম পড়বা, এই যে এইটা হইল হাইলাম, তখন তুমি কি লিখবা? তুমি লিখবা বৃক্কের অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে। লেখো আমার সাথে সবাই, লেখো বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলে? হাইলাম বলে। এটা হলো সিকিউর ক। ভালো কথা, লিখছো তোমরা? কয়েক সেকেন্ড দেরি করলাম, লেখছো কিনা বলো। এখন আমার কথা হইলো, জানো যে তোমাদের অধিকাংশ স্টুডেন্টরা ক খতে আটকাবে, এটা আমি জানি। তো এটার জন্য আমি যে প্র্যাকটিস শিট দিব তোমাদেরকে, প্র্যাকটিস শিট এখনও প্রিপেয়ার করিনি। তোমরা আমার উদ্ভিদ সারিতত্ত্বের প্র্যাকটিস শিটটা দেখছো। তো উদ্ভিদ সারিতত্ত্বের প্র্যাকটিস শিটে আমি ক খ প্রয়োজনীয় সংখ্যকটুকু দিছি। আর তোমাদের মধ্য থেকে এটা এখন বলবো না, পরে বলি। তার মানে আমার প্র্যাকটিস শিটের মধ্যে তুমি দেখবা তোমাদের প্রয়োজনীয় ক এবং খ দেওয়া থাকবে। তাহলে এটা পরীক্ষায় আসবে, মানে আসে আর কি। তোমাদের পরীক্ষা যে সব আসবে এরকম বিষয়টা এমন না। আচ্ছা, অনেক ক্ষেত্রে বিভিন্ন বইয়ে কয়টা রেনাল পিরামিড আছে এইটা নিয়ে একটা অপশন থাকে। তো দেখা গেছে এক এক টিচার এক একটা লেখে। তোমরা এটা নিয়ে এত দুশ্চিন্তা করে কোনো লাভ নাই। তোমরা মাথায় রাখবা এগুলার রেঞ্জ। তো রেঞ্জ কখনো একরকম হয় না, 12টাও থাকতে পারে, 16টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে। এই যে মানে পিরামিড আকৃতির যে অংশ, এই যে 8 থেকে 18টা, এটা রেনাল পিরামিড। তাহলে এই যে আমরা যখন এখানে দেই বা আঁকাই, তখন আমরা এরকম ছবি দেই না, এই যে এইরকম ছবি। তাইলে এগুলা হচ্ছে 8টা থেকে 18টা পর্যন্ত থাকতে পারে। সো দিস ইজ কল্ড রেনাল পিরামিড। এইটার নাম হইল রেনাল পিরামিড। হ্যাঁ, যাও তাহলে। আচ্ছা, 1 মিনিট।
থ্যাংক ইউ ফর ওয়েটিং। ওকে, রেনাল পিরামিড হচ্ছে কয়টা? 8 থেকে 18টা, 8 to 18, এতটা রেনাল পিরামিড থাকে। আ লিটল বিট ইনফরমেশন, ভালো কথা, ঠিক আছে। এছাড়া আরেকটা কথা, এই যে কে যেন আমার জিজ্ঞেস করছিল ক্যালিক্সের প্যাপিলার কথা, এই যে দেখো প্যাপিলা, তো প্যাপিলা শব্দটার মানে হচ্ছে গিয়ে উপরের অংশ। তাহলে এই যে ছিদ্রযুক্ত এই যে একটা শব্দ আছে চূড়া, চূড়া, তার মানে ওই চূড়া অংশটাই হচ্ছে প্যাপিলা, এবং এখানে মোটামুটি ভাবে ছিদ্র আছে। এইটাও রেঞ্জ 10 থেকে 25টা রেঞ্জ, এটা একটা রেঞ্জ। তাহলে কয়টা চূড়া? 10 থেকে 25টা চূড়া। আচ্ছা, এবার একটা জিনিস মাথায় রাখো, লেখো 10 থেকে 25টা চূড়া বা রেনাল প্যাপিলা, 10 থেকে 25টি কি যুক্ত? ছিদ্রযুক্ত যে চূড়া থাকে এইটার নাম প্যাপিলা। এখন এই স্লাইডটাতে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা আমার একটু বলো। এই স্লাইডটাতে তোমাদের প্রবলেম আছে কিনা? আশা করি নাই, আশা করি নাই। স্যার প্র্যাকটিক্যাল শিটটা একটু বেশি সিকিউ দিলে অনেক ভালো হতো। শোন, কতগুলা সিকিউ দিলে ভালো হবে এটা আমার চেয়ে তোরা ভালো জানিস না। তো আমি যদি একটা চ্যাপ্টারের উপরে 5টা সিকিউ দেই, যথেষ্ট, মোর দেন এনাফ, মোর দেন এনাফ। তাহলে এগুলো হচ্ছে স্যার বেসিক কমন কিছু হিন্টস। আচ্ছা স্যার, এইবার স্যার সামনে তো যাইতে হবে। তো যেহেতু 24 পাতার বই, মানে অধ্যায়টা ইজি। আচ্ছা, এবার এই যে এখানে আরেকটা শব্দ আছে রেনাল পেলভিস, এটা একটু দাগায় রাখ। এইটা সিকিউর কতে আসে। রেনাল পেলভিস কি? বায়োলজিতে পেলভিস মানে কোমর, মধ্যাংশ বোঝায়। তো লাইনটা কি হচ্ছে? বৃক্কের অভ্যন্তরে অবস্থিত ইউরেটারের অংশটি উপরের দিকে ফানেলের মতো প্রসারিত। এই যে ফানেলের মতো যে প্রসারিত, এটার নাম রেনাল পেলভিস। এটা কি জিনিস? এটা হইলো এই যে এটার ছবিটা আছে না, এই যে ছবিটা খেয়াল করিস, এই যে ছবিটা ইউরেটারের এই ছবিটা, এইটা যখন সোজা হইল তখন এই যে এটা প্রসারিত হইল না। এবার আমি যদি হালকা করে এই এদ্দুর অংশকে কেটে, এই যে এদ্দুর অংশকে কেটে এই অংশটা, এই অংশটাকে কেটে যদি এখানে নিয়ে আসি, তাহলে দেখা যাবে ইউরেটারটা এমনে করে আইসা এইভাবে প্রসারিত হয়েছে, তারপরে বৃক্কের ভিতরে প্রবেশ করছে। দ্যাট প্রসারিত ফানেলের মতো অংশটার নাম রেনাল পেলভিস। তাহলে এইটার নাম হচ্ছে রেনাল পেলভিস। বুঝাতে পারছি? এটা সিকিউতে আসবে। আচ্ছা, সিকিউতে এটা আসবে রেনাল পেলভিস। এরপর দেখ, তো এই রেনাল পেলভিসের আবার পার্ট হয়েছে কিডনির ভিতরে। এখন আমি যদি ছোট্ট করে তোদেরকে একটু দেখাই, ছোট্ট করে একটু দেখাই, খেয়াল করিস, হ্যাঁ, হালকা করে, হালকা করে যদি আমি একটু দেখাই, মনে কর আমরা গতদিন আমরা হচ্ছে একটা ছোট্ট মানে 3D দেখছিলাম, হ্যাঁ, স্কেচ ভেবে আমরা দেখছিলাম। কি দেখছিলাম? দেখ, একটা মজার জিনিস দেখ। আমরা যদি সিম্পল একটা কিডনি আমি যদি সার্চ করি, তাহলে আমি দেখব এই ধরনের একটা পার্ট। বুঝাই দিচ্ছি, এই অধ্যায়টা সহজ। দুইটা জিনিস তোরা খেলে আমার পড়ে দিবি, রেনাল স্টোন আর কিডনি বিকল। তাইলে বাকিগুলা কোনো কঠিন কিছু না। যেমন দেখ, এই যে ছবিটা আছে না, এটা তো কিডনির মোটামুটি এটা হচ্ছে বাইরে থেকে দেখতে এমন লাগে না কাটলে, আর যদি ভিতরের দিকে ঢুকি তাহলে এমন লাগবে। তো আমি আগেও বলছি, এই লাল যেটা ঢুকছে এটার নাম হচ্ছে রেনাল আর্টারি। এবার দেখ, এই আর্টারিটা প্রত্যেকটা মানে রেনাল পিরামিডের ভিতরে প্রবেশ করছে। তার মানে এই লালিটা এখান দিয়েও গেছে, এখানে গেছে, প্রত্যেকটা রেনাল পিরামিডের ভিতরে ভিতরে প্রবেশ করছে। তো এখন ও ভাগ হয়েছে না, এই যে একটা মেজর ভাগ হয়েছে, তারপরে আবার 2-3টা ভাগ হয়েছে। এই যে ভাগ হয়েছে, এই ভাগটা পেলভিস ভাগ হয়েছে বলে হয়েছে।
তো যেহেতু এটা পেলভিসের ভাগ, এই লাইনটাই এখানে বলছে, এই যে এখানে এই লাইনটাই বলছে, এই যে শাখায় রূপ নিছে, এই যে এরকম 2 থেকে 3টি যে শাখা আছে, দ্যাটস কল ক্যালিক্স। তাহলে কয়টা ক্যালিক্স? 2 থেকে 3টা ক্যালিক্স। এটার নাম হচ্ছে মেজর ক্যালিক্স। সেগুলো আবার ছোট 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 ভাগ হয়েছে। এখন এই মেজর আর মাইনর, আমরা তো বুঝি মেজর মানে হচ্ছে বড় আর মাইনর মানে হচ্ছে ছোট। তাহলে ভাগটা কেমনে হলো? ক্যালিক্সের বিষয়টা বুঝ। ধর আমি একটা ছোট্ট এটারে এখানে নিয়ে আসলাম তোদের একটু বোঝানোর জন্য যে মেজর আর মাইনর ক্যালিক্সটা হয় কেমনে। তো যখন আমরা কিডনি আঁকাই, তো কিডনি আঁকাইলে এটা নিচের দিকে যখন আসে, তো এইটাই তো পেলভিস। তো এই পেলভিসটা আসলে ভেতরের দিকে এরকম ভাবে ভাগ হওয়া থাকে, ভাগ হয়, হয় না? হয়। তাহলে এই যেরকম ভাগ হইলো না, দ্যাটস কল মেজর ক্যালিক্স। এরপরে ও যখন ভেতরে ঢুইকা আরো ভাগ হবে, আরো ভাগ হবে, এইটা ভিতরে ঢুইকা আরো ভাগ হবে, তাইলে এটা ভেতরে ঢুইকা আরো ভাগ হবে, তাহলে এইটা হইল মাইনর ক্যালিক্স। তার মানে ছোটখাটো একটা যে ডিভিশনস অফ দ্য হাইলাম, এই যে এইটা, এই যে এইটা, তারপর এই যে এইটা, দিস ইজ কল্ড মেজর ক্যালিক্স। এইটার নাম মেজর ক্যালিক্স। আর এই যে পার্ট যেগুলো আছে, হ্যাঁ পার্ট, এই যে একটা, তারপর এই যে 2টা, এই যে 3টা, এই যে 4টা, এই যে 5টা, এই যে 6টা, তারপর এই যে 7টা, দিস ইজ কল্ড মাইনর ক্যালিক্স। দিস ইজ কল্ড মাইনর ক্যালিক্স। তাহলে ক্যালিক্স মানে কি? হাইলামের অবতল অংশের ভাঁজ তো হচ্ছে হাইলাম। তো পেলভিস হচ্ছে ফানেলের মতো প্রসারিত হয়ে যেত, ফানেলের মতো প্রসারিত হয়ে একেবারে মানে একটা অংশ হয় না, ভাগ হয়। তো এই যে পেলভিসের ভাগ, এটার নাম ক্যালিক্স। তাহলে আমি কি বলবো? এটা হচ্ছে রেনাল পেলভিসের ভাগ। তাইলে এইটার নাম রেনাল পেলভিসের, রেনাল পেলভিসের কি ভাগ। তো ভাগ এটা বড়, বা এটা হচ্ছে শাখা, বড় শাখা, আমরা এটা লিখতে পারি। আর এটা হইলো ছোট শাখা। তো এই জন্য এইটার নাম হইলো মাইনর ক্যালিক্স। হ্যাঁ, এটার নাম হচ্ছে মাইনর ক্যালিক্স। এখন তোরা আমারে বল, এই পর্যন্ত তোদের কোনো বুঝতে কষ্ট হয়েছে কিনা? এতটুক বুঝতে পারছিস কিনা বল? কিডনি সবার দেহেই থাকে, হায় রে প্রশ্ন। আচ্ছা, এদিকে আকলিমা আক্তার কলেজে 8টা চ্যাপ্টার শেষ। আহ, হুম, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ফাইন, ফাইন। টেনশন করো না, শোনো, টেনশন মানুষকে কিছু দেয় না। আমি আছি তোমাদের সাথে, বায়োলজি পড়াই ফেলবো তোমাদের। আমরা পিসিএমবি টিচার প্যানেল তোমাদেরকে 4টা সাবজেক্ট প্রপারলি পড়াই ফেলবো তোমাদের। শোনো, মানে তোমাদের যে আমি পড়াই ফেলবো বলি, এটা তো আমি আমার কনফিডেন্সের কথা বলি, কারণ এগুলো আমি পড়াইছি, 20 বছর ধরে পড়াইতেছি, এটা আমি জানি। কিন্তু কাহিনী হচ্ছে তুমি কতটুকু পরিশ্রম করতে পারবা, এইটা হলো আসল খেলা, এটা হলো আসল খেলা। আমি ভাঙচুর করে পড়াই ফেলতে পারবো তোমাদের, ভাইঙ্গে ভাইঙ্গে পড়াইতে পারবো, কিন্তু ঘটনা হচ্ছে কি, বেশি ডিটেইলে গেলে যেটা হয় আর কি, তোমাদের রিস্টার্ট কোর্সটা তো একটু দৌড়াইতে হয়। বেশি ডিটেইলে গেলে দেখা যায় আমি টাইমলি সিলেবাস শেষ করতে পারি না।
তো তোমাদের টাইমলি সিলেবাস শেষ করতে গেলে একটা একটা হালকা স্পিড দিতে হবে, একটু দৌড় দিতে হবে বেশি। বুঝাইতে পারছি মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স কি? আচ্ছা, এইবার দেখো বৃক্কের এই কাজ ডেন্টাল অ্যাডমিশনের 20, 21, 16, 17 দুইবার আসছে, এবং বৃক্কের কাজ আমি আগের স্লাইডেও দিছি, তোমরা এগুলো পারো। বৃক্কের কাজ আগের স্লাইডে দিছি। এখন আমার কথা হলো যে স্যার আমি দেখাই দিচ্ছি, দেখো মেডিকেল অ্যাডমিশনের 19-22 সেশনে এই প্রশ্ন আসছে। মেডিকেল অ্যাডমিশনের 19-20 সেশনে আসছে কি কি? একটা নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন, এটা হরমোন কিন্তু। প্রোস্টাগ্ল্যান্ডিন, তিনটা শব্দ বলছি, আরেকটা বলবো সেটা হচ্ছে এনজিওটেনসিনোজেন। এই তিনটা শব্দ একটু বলো আমার সাথে, এই তিনটা শব্দ আমার সাথে একটু বলো। এরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এনজিওটেনসিনোজেন, বলো। এরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এনজিওটেনসিনোজেন, তিনটা শব্দ বলছি না, তিনটা হলো হরমোন। তোমাদের পরীক্ষা এমন প্রশ্ন আসতে পারে নিচের কোনটি বৃক্ক কর্তৃক নিঃসৃত হরমোন নয়? আমি তোমাদের প্রশ্ন মিলিয়ে দিতে পারবো, আমার কথাটা বোঝো। নিচের কোনটি কিডনি কর্তৃক নিঃসৃত হরমোনের নাম নয়, এটা একটা প্রশ্ন হতে পারে। তাহলে কি কি আছে? এরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এনজিওটেনসিনোজেন গেল। আরেকটা জিনিস দেখো, এটা তোমাদের মেডিকেল অ্যাডমিশন আসতে পারে। এরিথ্রোপয়েটিন কি উৎপাদনে উদ্দীপনা যোগায়? এরিথ্রো মানে তো লাল, পয়েটিন মানে তৈরি হওয়া, তো আরবিসির সৃষ্টি হওয়ার জন্য উদ্দীপনা যোগায় কে? এরিথ্রোপয়েটিন। আরও মজার ব্যাপার হচ্ছে এই যে রেনিন না, আল্লাহর রাস্তে মাথায় রাখো, রেনিন কিন্তু হরমোন না, রেনিন এনজাইম। এনজাইম তার মানে এই যে শব্দ তিনটা, এই শব্দ তিনটা একটু ফিল করো। হ্যাঁ, হরমোন আর এনজাইম, এটা তো অনেক বড় করে আঁকাইছি বোঝানোর জন্য, এখানে একটু লেখা রাখো। বৃক্ক যে হরমোন নিঃসরণ করে, এই তিনটা হরমোনের নাম লেখো। নাম্বার 1 এরিথ্রোপোয়েটিন, বুঝছো? এরিথ্রোপোয়েটিন। নাম্বার 2 প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টা শব্দটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। আরেকটা কি? আরেকটা হচ্ছে এনজিওটেনসিনোজেন। এই তিনটা হচ্ছে হরমোন, এই তিনটা হরমোন। তাহলে এনজাইম কোনটা? রেনিন। এখন যদি পরীক্ষা আসে নিচের কোনটি কিডনি কর্তৃক নিঃসৃত হরমোন নয়, তাহলে অ্যান্সার রেনিন হবে। আমার বিষয়টা বুঝতে পারছো? আবার যদি বলে যে নিচের কোনটি কিডনি কর্তৃক নিঃসৃত এনজাইম, তাহলে অ্যান্সার রেনিন হবে। বুঝতে পারছি? তাহলে এই তিনটা হচ্ছে হরমোন আর এনজাইমের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। হ্যাঁ, হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রস, আর হরমোন হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রস। তার মানে এটা হরমোন আর এইটা হচ্ছে এনজাইম, তাহলে এনজাইম হচ্ছে রেনিন। আর আরেকটা জিনিস মনে রাখবা, এই এরিথ্রোপয়েটিন একটা দাগ দিয়ে লেখো, এটা হচ্ছে আরবিসি প্রোডাকশন, এটা একটু লেখা রাখো। ফাতেমা আক্তার আইডি থেকে থ্যাংক ইউ সোনা। রেনিন রক্তচাপ নিয়ন্ত্রণ করে, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, মানে আমি যেই জিনিসগুলা মানে ইম্পর্টেন্ট, সব তো একদম ক্লিয়ারলি বলতে পারবো না, তোমাদের কিছু কাজ আছে, তারপরে আমি চেষ্টা করে যাচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস দেখো, তোমাদের পরীক্ষায় আসতে পারে আরেকটা কথা, এই যে দেখো কোন জায়গায় একটা ইনফরমেশন আছে, ভিটামিন ডি রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। এই যে লাইনটা না, এই লাইনটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে। আমি আজমল স্যারের বইটা পড়াচ্ছি, সো তোমরা আজমল স্যারের বইটা দাগাইতে পারো। তোমাদের কাছে অন্য কোনো রাইটার থাকলে তুমি মিলাবা, মানে প্যারাগ্রাফ মিলাবা, এবং সেই ইনফরমেশনটা না থাকলে ইনফরমেশনটা লিখবা। আশা করি
ক্লিয়ার। আচ্ছা, এদিকে এংরি বার্ড আইডি থেকে শোনো, আমি তোমাদের একটা কথা বলি, অফলাইন পড়তে চাই না, বিশেষ করে কলেজে কোচিংয়ে, বাট বাসা থেকে বলে যে শুধু অনলাইনে পড়ে হবে না। অ্যাংরি বার্ড আইডি থেকে কথাটা একটা সত্য কথা। আহ, আহ, এদিকে আমার আপ্রিন সাইকেল 1 থেকে আছে। শোনো, একটা কথা বলি, যদি তোমার বাবা মা বলে যে অফলাইনে কোনো না কোনো কানেকশন থাকা লাগবে, এটা সত্য বলে, তুমি এমন কোনো কোচিং যদি পাও, আমার কাছে পড়লে, আমাদের কাছে পড়লে, তুমি বুঝতে পারতেছো যে আমরা পিসিএমবি কেমনে পড়াবো সামনের 8 মাস। তো জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই পর্যন্ত তো আমি আছি ইনশাল্লাহ তোমাদের সাথে, তাই না? তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাস হবে তোমাদের ফাইনাল রিভিশন কোর্স। ফাইনাল রিভিশন মাঝখানে 15 দিনের একটা গ্যাপ থাকবে। তো তোমরা একটু ফিল করো, এই 8 মাসে তোমরা আমার কাছে 24টা অধ্যায় পড়বা। 24টা অধ্যায়, বায়োলজির ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট ফুল। তো যদি মনে করো যে তোমার আশেপাশের কোনো কোচিংয়ে পরীক্ষা দেওয়ার, অফলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, তাহলে তুমি সেটা ভর্তি হতে পারো। এছাড়া তোমার অন্য কোনো টিচার লাগবে না, আমার বায়োলজি অন্য কারো কাছে পড়া লাগবে না তোমাদের, আমি তোমাদের পড়ায় ফেলতে পারবো, এবং সেটা তোমরা বুঝো। সো যদি অফলাইনে কোথাও সংযুক্ত থাকো, তাহলে পরীক্ষাটা দিও। পরীক্ষা দিলে তোমার লেখার প্র্যাকটিস হবে, এবং তোমার একটা কম্পিটিশন হবে যে আশেপাশের স্টুডেন্ট থেকে তুমি ভালো না খারাপ, এটাই পার্থক্যটা। তোমরা আসলে সবাই ভালো, ভালো খারাপটা ভুল শব্দ, মানে কম নাম্বার পাচ্ছ কোথায়, এটা তুমি আইডেন্টিফাই করতে পারবা। সো এদিকে আমার মনে হয় হাবিবাতুল হাফসা, তোমাদের কি মনে হয়? আমার কাছে বায়োলজি তোমরা যে পড়ছো, যদি তোমাদের কারো মনে হয় যে তারপর অফলাইনে পড়ার দরকার আছে, বা কোনো ডিফিকাল্টিস মনে হয়, আমি ইনশাল্লাহ আগামী শুক্রবার তোমাদের সাথে বসতেছি অফলাইনে, তোমরা আমারে সরাসরি বইলো, আমি তোমাদের সাথে আসি। আরেকটা কথা, স্যার আপনি অনেক ভালো পড়ান, স্যার আমার কোনো সমস্যা নেই, এগুলা বললে আমার মন ভালো লাগে। কিন্তু কথা হচ্ছে, তোমাদের মধ্যে কারো যদি সমস্যা থাকে এবং আমার উপর যদি কোনো ফিডব্যাক থাকে, সেটা আমাকে বললে আমার বেশি উপকার হবে, কারণ তাইলে আমি বুঝতে পারবো যে তোমাকে আর আমার কি সেবা দিতে হবে। বুঝাতে পারছি তোমাদেরকে? হ্যাঁ, আমি 100% ডেডিকেটেড টু সার্ভ ইউ। এ দেখো, বই দাগা দাগা দিচ্ছি এবার, কারণ এখানে তো আসলে অনেক বেশি পড়া নাই। দেখো, এরপরে পড়াটা সহজ হয়ে যাবে। এই যে দেখো, বৃক্কের সূক্ষ্ম গঠন, আমি গতদিন এটা পড়াইছি, পড়াইছি না? কিন্তু আমি কিন্তু বই দাগাইনি, দাগাইছি, বই দাগাইনি, আজকে বই দাগাচ্ছি। দেখো, বৃক্কের গাঠনিক ও কার্যিক একক হলো নেফ্রন। এটা তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসতেছো। প্রতি বৃক্কে নেফ্রন আছে 10 থেকে 12 লক্ষ, ছোটকাল থেকে পড়ে আসতেছো। এক একটা নেফ্রনের দৈর্ঘ্য 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা, 1971 সাল থেকে তোমরা জানো। তাইলে 10 লক্ষ ইন্টু 3 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার হিসাব করলে মামুর বেটা 22.5 মাইল পর্যন্ত আসে। এটা এমনি একটা ভং ইনফরমেশন দিছে, পড়লেও চলে, না পড়লেও চলে। এবার প্রতি মিনিটে 125 ঘন সেন্টিমিটার তরল পদার্থ পরিশ্রুত হয়, তার মধ্যে 124 ব্যাগ করে 1 সেন্টিমিটার কিউব, মানে ইউরিন প্রোডাকশন। এটা আমি গতদিন বলছি। তাহলে এই যে লেখাটুকু, এই লেখাটুকুকে আমি নোট করব কেমনে? তাইলে ইনফরমেশন যেহেতু আমার কাছে আছে, তাইলে আমি নোট করব হচ্ছে কেমনে, এটা হইলো আমার মূল বিষয়। তাহলে এটার একটু আমি নিচে নিয়ে আসি, নেফ্রন। তাহলে তুমি একটু আগে কি বলছো? বৃক্কের কার্যিক এবং গাঠনিক একক হচ্ছে নেফ্রন, আর স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যিক একক হচ্ছে নিউরন। তাইলে রেচনতন্ত্রের, পয়রা বড় হয়েছে তোমরা এই পর্যন্ত, কোন তন্ত্র? রেচনতন্ত্রের গাঠনিক ও কার্যিক একক কি? নেফ্রন। তাহলে এইটা তুমি আবার ভুলে যাইও না। আর এটা যদি হয় হচ্ছে স্নায়ুতন্ত্র, কোন তন্ত্র? স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের গাঠনিক একক, কার্যিক একক হচ্ছে নিউরন। এই দুইটারে প্যাচ লাগাইও না, হ্যাঁ? অনেকে প্যাচ লাগায় ফেলায়,
কারণ এটা হইলো ইচ্ছা করে করে না, মনের অজান্তে হয়ে যায়। তারপর আমরা কিডনি যখন আঁকাইলাম তখন আমরা কি টের পাইছি, আমরা যখন কিডনি আঁকাইলাম তখন আমরা টের পাইছি যে কিডনির ভিতরে, কতদিন পড়াইছি আমি, কিডনির ভিতরে 3 ধরনের নেফ্রন থাকে। আচ্ছা, ফিল করে দেখো, এটা হচ্ছে কর্টেক্স মেডুলা, এটা হচ্ছে মাঝখানের অংশ, মানে মেডুলার পার্ট। তো তখন মনে আছে কি বলছিলাম? আচ্ছা, বলছিলাম হইলো এইখানে যে নেফ্রন থাকে এটার নাম সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, মানে বাইরে। এরপরে হচ্ছে মিড কর্টিক্যাল নেফ্রন, আরেকটা কি জাক্সটা মেডুলারি নেফ্রন। তাহলে যখন আমরা নেফ্রন নিয়ে কথা বলছিলাম, তোমাদের মনে আছে কি না? মনে থাকবে তোমাদের, না মনে থাকার তো কিছু নাই। নেফ্রন নিয়ে কথা বলছিলাম, তখন আমরা বলছিলাম এক একটা বৃক্কে 10 থেকে 12 লক্ষ পার বৃক্ক থাকে। তারপর আমরা এখান থেকে একটু হালকা করে লিখছিলাম, এটা 3 সেন্টিমিটার টু 5 সেন্টিমিটার হয় সকল নেফ্রন একসাথে। এরপরে মনে আছে এটাও বলছিলাম 125 সিসি পার মিনিট রক্তকে সে ফিল্টার করতে পারে। যেহেতু রক্তকে ফিল্টার করে গ্লোমেরুলাস দিয়া, গত ক্লাসে কিন্তু বলছি, তাহলে এইটার নাম হইল গ্লোমেরুলার ফিল্ট্রেশন। হ্যাঁ, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট 125 সিসি পার মিনিট। এগুলা কেন বলতেছি, ইনফরমেশনটা তোমাদের আমি এগুলো পড়াইছি লাস্ট ক্লাসে, কারণ আজকে যে বই পড়াইতেছি এটার কারণ এটা পড়াচ্ছি, কারণ এখানে আর বেশি পড়া বাকি নেই। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া বাকি আছে ইউরিন কেমনে প্রোডাকশন হয়, এটার 3টা পার্ট আছে, সেটাও সোজা। আর লাস্টে যে ডায়ালাইসিস আছে এটাও সোজা। 2 ধরনের ডায়ালাইসিস, একটা হিমোডায়ালাইসিস আর একটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস। আর যদি অত্যন্ত সতর্কতার সাথে কিডনিকে প্রতিস্থাপন করা বা কিডনি ট্রান্সপ্লান্ট করার সুযোগ থাকে, তাইলে সুযোগ পাইলে করতে হবে, সেটার জন্য ডোনার লাগবে। তো এইটা হইলো আবার একটু অন্য লেভেলের পড়ালেখা। আচ্ছা, ক্লাস করতে করতে ঘুমিয়ে পড়ছিলাম, আলিয়া হাত বাঁধন। বাহ, অত্যন্ত মানে মনোযোগী একজন স্টুডেন্টকে পাওয়া গেল, ও আমাদের আসলে গর্বের কারণ। তোমরা সবাই হাততালি দাও। আলিয়া হাত বাঁধন, ও পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, ওর জন্য একটি অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি পাচ্ছ কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, এটা তোমার বাসায় পৌঁছে যাবে। আর তুমি আরেকটি পুরস্কার পাচ্ছ, সেই পুরস্কারটি হচ্ছে আগামীকাল সকালবেলা 9টার সময় তোমার বাড়ির ছাদ থেকে ঢাকা থেকে মালয়েশিয়াগামী বিমানকে টাটা দেওয়ার সুযোগ। তুমি ছাদে উঠে ওই বিমানকে টাটা দিয়ে আমাকে একটা সেলফি পাঠাবে, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো আরেকজন, আমাদের আফরিন আইরা লিমা। শোনা, তুমি এটা না বললে আমি আসলে জানতামই না, তুমি একটা সুন্দর ইনফরমেশন দিয়েছো। তোমরা আফরিন আইরা লিমাকে একটা ধন্যবাদ দাও, অনেক সুন্দর একটা ইনফরমেশন দিয়েছে যে বৃক্কে নেফ্রন থাকে। থ্যাংক ইউ সো ভেরি মাচ লিমা, তোমাকে অসংখ্য শুভকামনা জানাচ্ছি। তুমিও পাচ্ছ কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে বিমানকে টাটা দেওয়ার সুযোগ। আচ্ছা, এরপর কত? 124 সিসি পার মিনিট, এটা আবার বডিতে রিঅ্যাবজর্পশন হয়, এটার নাম হচ্ছে রিঅ্যাবজর্পশন। যাও যাও, চলো 125, এটা হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়। যাবা কফি খেতে? আচ্ছা, রিঅ্যাবজর্পশন হয় মানে এটাকে বলা হয় পুনঃশোষণ। পুনঃশোষণ, এটার নাম হচ্ছে পুনঃশোষণ। ভালো কথা। তার মানে যদি 125 থেকে 124 চলে যায়, তাহলে কি দাঁড়াচ্ছে? 125 সিসি থেকে 124 সিসি আবার যদি বডিতে ঢুকে যায়, তাইলে এখানে 1 সিসি
পার মিনিট মূত্র উৎপাদন হয়, মূত্র উৎপাদন হবে। ঠিক আছে, ওকে, ফাইন, থ্যাংক ইউ, ফাইন। এবার আসি স্যার, আসল কাহিনী হচ্ছে স্যার পরে পরে স্যার। এরপরে এইটা তোমাদের জানা আছে, দেখো মেডিকেল অ্যাডমিশনের 17, 18 এবং 13, 14 সালে এই প্রশ্নটা আসছে, হেনলির লুপ। এটা মেডিকেলের কোশ্চেন, এই জায়গা থেকে আসছে। সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন, কঠিন না। তারপর আমি এই জিনিসগুলো তোমাদেরকে বলছি অলরেডি, এবং গত দিনের ক্লাস নোটে দেখবা এই যে 0.2 মিলিমিটার ব্যাস, তারপরে আইস আকার এপিথেলিয়াম, এই জিনিসগুলো লেখা আছে। বাইরের আবরণের নাম প্যারাইটাল, ভিতরের আবরণের নাম ভিসেরাল, এটা লেখা আছে, আগের ক্লাস নোটে লেখা আছে। এবং দেখো ওর যে প্যারাইটাল স্তর, এখানে আইস আকার এপিথেলিয়াম যে আসে, এইটা ডেন্টাল অ্যাডমিশন 20-21 সালের প্রশ্ন। তার মানে প্রশ্ন সহজ জায়গা থেকে আসে, টেনশন নেহিলে নেকা। তারপর দেখো বোমেন্স ক্যাপসুলের ভিতরে যখন অ্যাফারেন্ট আর্টারিওল ঢোকে, তখন 50 থেকে 60টা কৈশিক জালিকা দিয়ে সে বিভক্ত থাকে, এবং তখনই ব্লাড প্রেশারটা অনেক বাড়ে, এবং বাড়ে বলেই সে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়। এটাকে কার্যকর পরিস্রবণ চাপ বলে, কার্যকর পরিস্রবণ চাপ। এবার এই যে এখানে যখন রক্তটা থেকে অপ্রয়োজনীয় পদার্থ এই ক্যাপসুলার স্পেসে এসে জমা হয়, এটার নাম গ্লোমেরুলার ফিল্ট্রেট। এইটা সিকিউর কতে আসবে, গ্লোমেরুলার ফিল্ট্রেট কাকে বলে? তখন অ্যান্সার কি দিবা? অ্যাফারেন্ট আর্টেরিওলের মাধ্যমে গ্লোমেরুলাসে কৈশিক জালিকায় রক্ত পরিস্রাবনের পর যেই অংশটি ক্যাপসুলার স্পেসে এসে জমা হয়, এটার নাম গ্লোমেরুলার ফিল্ট্রেট। কি নাম? গ্লোমেরুলার ফিল্ট্রেট। এখানে আসো, গ্লোমেরুলার ফিল্ট্রেট। ফাইন। আরেকটা জিনিস, নিকটবর্তী পেঁচানো নালিকা 14 মিলিমিটার লম্বা, দেখাইছ? আচ্ছা, এগুলো আমি সব লেখা দিছি, তারপরে বইয়ে দেখাচ্ছি। তারপরে এই দূরবর্তী পেঁচানো নালিকা 5 মিলিমিটার লম্বা, এমনি যদি পরীক্ষায় আসে। তারপরে একটু দাগাও, আর 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 এখানে তেমন কিছু নাই। এবং আমি এইটাও তোমাদের দাগাই দিছি, ওই যে মনে আছে সুপারফিশিয়াল, এখানে আজমল স্যারের বইয়ে নেফ্রনকে 2 প্রকার দিছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল আর কর্টিক্যাল। আসলে কিন্তু সুপারফিশিয়াল আর কর্টিক্যাল একটু জায়গা ভেদে আলাদা, তাই আমি 3 প্রকার লিখছি। তোমরা আবার এটা নিয়ে কিন্তু টেনশন খাইও না, অ্যাকচুয়ালি 3 প্রকারই। তো সুপারফিশিয়াল কর্টিক্যাল হচ্ছে 85%, আর বাকি 15% এই জাক্সটা মেডুলারি। এটা অ্যাকর্ডিং টু আবুল হাসান স্যার, তবে আমার হিসাবে বা অন্যান্য বইয়ের হিসাবে 3 প্রকার: সুপারফিশিয়াল কর্টিক্যাল, মিড কর্টিক্যাল, জাক্সটা মেডুলারি। তোমরা 3 প্রকার লেখো, প্যারা নাই। পরীক্ষা এভাবে আসবে না নেফ্রন কয় প্রকার। ওকে, ডান। মহুয়া, ঠিক আছে, ওকে, গেল। এখন এই হইল মোটামুটি ভাবে একটা সিম্পল প্যারা। আজকের পড়ার মেইন ফোকাস মাত্র 3টা জিনিস: 1, রেচনের শারীরবৃত্ত; 2, কিডনি বিকল বা হচ্ছে গিয়ে এই ডায়ালাইসিস; আরেকটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট। এটা পড়াইতে সব মিলে 20 মিনিট লাগবে। দেখো খেলাটা কোন জায়গায় শুরু হয়েছে। তাহলে আমি যেই জায়গাগুলো দিয়ে আসছি, এগুলো একদম বেসিক পড়া। আপাতত তোমাদের নিয়ে এটা কোনো প্যারা নাই। প্যারা হইল স্যার, প্যারা হচ্ছে স্যার এই জায়গায় স্যার মূত্রটা তৈরি হয় কেমনে, নেফ্রনে মূত্র তৈরি হয় কেমনে। একটু প্লিজ 2 মিনিট তাকায় থাকো। নেফ্রনে মূত্র তৈরির কৌশল হচ্ছে 3টা স্টেপ। 3টা স্টেপ। 1 নাম্বার আলট্রা ফিল্ট্রেশন। এই যে দেখো, আলট্রা ফিল্ট্রেশন, আলট্রা ফিল্ট্রেশন।
এটাকে বলা হয় হচ্ছে অতি সূক্ষ্ম পরিশ্রবণ। আলট্রাফিল্ট্রেশনের বাংলা হচ্ছে অতি সূক্ষ্ম সূক্ষ্ম পরিশ্রাবণ। ইজি জিনিস। আচ্ছা, ভালো কথা। এটা কি বলতেছি দেখো, নাম্বার 2 হচ্ছে যখন ফিল্ট্রেশন হইল তখন আবার এটা পুনরায় বডিতে যায়, এটাকে বলা হয় নির্বাচনমূলক পুনঃশোষণ। নির্বাচনমূলক পুনঃশোষণ। দেখবা নেক্সট ক্লাসে আমি যখন এমসিকিউ সলভ করব সব তোমাদের কাছে কমন। এটার নাম হচ্ছে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন এই হলো আরেকটা টপিক। আরেকটা 3 নম্বর স্টেপটা হচ্ছে, এটা হচ্ছে 3 নম্বর স্টেপটা হচ্ছে অ্যাক্টিভ সিক্রেশন, সক্রিয় ক্ষরণ। এটার নাম হচ্ছে সক্রিয় ক্ষরণ। এটার নাম হচ্ছে অ্যাক্টিভ সিক্রেশন। এই জিনিস কিন্তু কঠিন না, একেবারে সহজ জিনিস। এখানে আমি একটা ছবি রাখছি, জাস্ট এই ছবিটা তোমাদের বইয়ের মধ্যেও আছে। এই যে দেখো, অতি সূক্ষ্ম পরিশ্রবণের কনসেপ্ট অলরেডি বলছি আমি, সেটা হইল পড়া সহজ। এই হইল গ্লোমেরুলাস, এটা গ্লোমেরুলাস। তাহলে এখান থেকে আসছে প্রক্সিমাল পেঁচানো নালিকা, আর এইখানে যেইটা আসে এইটার নাম হইল এফারেন্ট আর্টারি। তো তুমি কিন্তু অলরেডি জানো এফারেন্ট আর্টারির ব্যাস বড় হয় আর ইফারেন্ট আর্টারির ব্যাস তুলনামূলক ছোট হয়। তখন কি হয় আমি কিন্তু পড়াই বলতেছি। তখন রক্ত যখন এটার ভিতর দিয়ে পাস করে, এরপরে যখন এখানে আসে, তখন এখানে প্রচুর পরিমাণে চাপ থাকে। এইটার নাম হইল অভিস্রবণিক চাপ। অভিস্রবণিক চাপ। এটার আরেক নাম হচ্ছে কার্যকর পরিস্রাবণ চাপ। কার্যকর পরিস্রাবণ চাপ। তাহলে এটার আরেক নাম হচ্ছে কার্যকর পরিস্রাবণ চাপ। পরিস্রবণ চাপ এটা বললেই হবে। কাহিনীটা কি দাঁড়াচ্ছে, এই যে ক্যাপসুলার স্পেস যেটা আছে না, এই যে ক্যাপসুলার স্পেস, এই ক্যাপসুলার স্পেসে আইসা প্রোটিন আর রক্তকণিকা ছাড়া, লাইনটা একটু খেয়াল করো, লাইনটা একটু খেয়াল করে বুঝি আমি তোমাদের কি বলি। এই যে দেখো, এই যে এতটুক হচ্ছে পড়া, এই এতটুক পড়া এবং সহজ। কি দাঁড়াচ্ছে, এটার নাম আলট্রাফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রবণ। কেন এটার নাম অতি সূক্ষ্ম পরিস্রবণ? কারণ ওই যে চাপ থাকে, এই চাপের নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক চাপ বা কার্যকর পরিস্রবণ চাপ। ভালো কথা। এবং এটা কোথায় এসে জমা হয়? ক্যাপসুলার স্পেসে জমা হয়। কি এই যে দেখো, কি ছাড়া, প্রোটিন আর রক্তকণিকা ছাড়া। এটা তোমাদের ডেন্টাল অ্যাডমিশনে আসবে। প্রোটিনকে ফিল্টার করতে পারে না, আর হচ্ছে রক্তকণিকাকে ফিল্টার করতে পারে না, বাকি যাবতীয় সব ফিল্টার করতে পারে। তো কি ফিল্টার করতে পারে? সমস্ত পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড সব। এবং কোথায়? কৈশিক জালিকার এন্ডোথেলিয়ামে এটা চলে আসে। তো যখন এটা চলে আসে, এটাকে বলা হয় প্রাথমিক মূত্র। তোমাদের পরীক্ষার সিকিউতে কতে এটা আসতে পারে? কতে আসতে পারে? প্রাথমিক মূত্র কি? এই যে শব্দটা এটার সাথে জড়িত না, এটা এখানে লেখা রাখো। এটার নাম হচ্ছে প্রাথমিক মূত্র। প্রাথমিক মূত্র। তাহলে কি দাঁড়াইলো? কি ছাড়া? প্রোটিন আর আরবিসি ছাড়া। এই যে এটা হচ্ছে প্রোটিন প্লাস আরবিসি বাদে। প্রোটিন প্লাস আরবিসি বাদে। এই হইল পড়া। আলট্রাফিল্ট্রেশন কোথায় জমা হয়েছে?
ক্যাপসুলার স্পেসে, ক্যাপসুলার স্পেসে। এবার তাকায় দেখো, এগুলা কিন্তু অলরেডি আমি বলছি, এবং দেখো এখানে লেখা আছে কত দিনের পড়া। তো প্রতি মিনিটে 1200 ml ব্লাড যখন যাবে, তখন ফিল্ট্রেশন হওয়ার পর 125 ml জিএফআর থাকে। 100 কই জানি গেল, 124 কোথায়, 124 এখানে নাই, 124 ব্যাক করে, এটা সবার নিচে আছে। তাহলে এক্সিস ইউরিন হবে না। এইখানে দেখো, এই যে এটার নাম হচ্ছে কার্যকর পরিস্রাবণ চাপ, এটা লেখা রাখো, এটা সিকিউর কতে আসবে। তাহলে কাকে কার্যকর পরিস্রাবণ চাপ বলে? পরিশ্রুত রক্ত ইফারেন্ট আর্টেরিওলে প্রবেশ করে যে চাপের মাধ্যমে রক্তের দ্রব্যবস্তু পরিশ্রিত হয় তাকে কার্যকর পরিশ্রবণ চাপ বলে। ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার, ইএফপি, ইএফপি। এবার দেখো আরেকটা ছোট্ট লাইন আছে, কত চাপ থাকে? 10 থেকে 25 মিলিমিটার পারদ চাপ। এইটা তোমাদের কলেজ এমসিকিউতে আসবে, কলেজ এমসিকিউতে আসবে। 10 থেকে 25 মিলিমিটার এইচজি, এটা এইখানে লেখা রাখো যে প্রেশার হচ্ছে 10 থেকে 25 মিলিমিটার এইচজি। তোমরা আরিশার শব্দ শোনার পর টেনশন করো না, হ্যাঁ, ও আমার সাথে থাকে। 10 থেকে 25 মিলিমিটার পারদ স্তম্ভ, এটা হচ্ছে চাপ। আর এইখানে যেটা থাকে এটার নাম কার্যকর পরিশ্রবণ চাপ। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার। এটা লেখা রাখো, ইফেক্টিভ ফিল্ট্রেশন, ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার। এতটুকু তোমরা বুঝছো কিনা? এসডি সিফাতুল ইসলাম, সুমাইয়া, তাহসিন তাবাসসুম সুমাইয়া, শোন, তোদের যে আমি পড়াই, তোদের এইটাই হচ্ছে তোদের দায়িত্ব। আমি বলছি, দেখ সবাই কিন্তু কমেন্ট করে না, কিছু স্টুডেন্ট আছে যারা অ্যাকচুয়ালি লেখাপড়া করে এবং আমি যখন লেখি তখন আমার সাথে লেখে এবং তারাই ক্লাস শেষে নোট দেয়। তার মানে ওই আইডিগুলোই আমার কাছে ভালোবাসার আইডি, যাদের নোট আমি সাথে সাথে পাই। তার মানে ও সাথে সাথে লিখছে। তোরা এইরকম সিরিয়াস না হইলে আমি যদি সারা জীবনও তোদের পড়াই তাহলে লাভ হবে না। আকলিমা আক্তার, কলেজে মনে হয় সব শেষ করে ফেলবে ইয়ার ফাইনালে। করুক, আকবর মোল্লা আইডি থেকে। সুমাইয়া, তুমি টেনশনই করে না, বোটানি 1 থেকে 8 চ্যাপ্টার না, বোটানি তো আমার সাইকেল 1-এ চ্যাপ্টার দেওয়া আছে, যেগুলা আমি শুধু 8টা পড়াবো। আমি কফি খাবো, তুমি দাও না, তুমি আমাকে কাহিনীটা কি দাঁড়াচ্ছে? কাহিনীটা দাঁড়াচ্ছে এইবার আমি জিএফআর তো 124 চলে আসছে, 124, তার মানে 125 সিসি, 125 সিসি পার মিনিট জিএফআর তো আসলো। এত পরিমাণ ইউরিন বের হয়ে গেলে তো আমার জীবন বাঁচবে না, তাহলে ব্যাক করতে হবে না? এই যে ব্যাক করবে, যে এই ব্যাক করাটাই হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ। কারণ শর্করা, খনিজ লবণ, পানি, এগুলো আমার বডি থেকে বের হয়ে গেলে আমি বাঁচবো না, যে কারণে প্রস্বেদন হচ্ছে নেসেসারি এভিল। তাহলে এগুলো ব্যাক করাইতে হবে। এখন ব্যাক করানোর জন্য লাগবে হচ্ছে এটা। এই যে এবার দেখো, এইখানে একটা মজার ব্যাপার আছে, যতটুকু 125 সিসি যে বাইর হইল, 80% আবার রক্তে প্রবেশ করে, 80% রক্তে প্রবেশ করে।
এই যে 80% রক্তে প্রবেশ করে, যে এটাই হচ্ছে আসল খেলা। লাইনটা কিন্তু একদম সহজ। তাহলে দেখো কোন জায়গায় হয়, দেখো মনোযোগ দিয়ে। ওকে, এই যে দেখো রেনাল টিউবেলের কোন কোন অংশে শোষিত হয়। এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেটের 60% পুনঃশোষিত হয় কোথায়? প্রক্সিমাল প্যাচানো নালিকায়। এটা এমসিকিউ, এটা এমসিকিউ। কি কি শোষণ হয়? অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, হরমোন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফেট, বাইকার্বনেট সব পুনঃশোষিত হলো কোথায়? প্রক্সিমাল প্যাচানো নালিকায়। এইবার দেখো হেনলির লুপে কি হয়? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড অভিস্রবণ প্রক্রিয়ায় পুনঃশোষিত হয় কিসে? হেনলির লুপে। আর দূরবর্তী প্যাচানো নালিকায়, এই যে বাকি জিনিস, ইভেন অ্যান্টি ডাইউরেটিক হরমোন পানি পুনঃশোষণে সাহায্য করে। এই কোন হরমোন? এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে বের হয়ে যে হরমোন। তাহলে দেখো এই সকল কিছু, ইভেন সংগ্রাহী নালী, এখানে প্রধানত পানি এবং অল্প পরিমাণ ক্লোরাইড এবং সোডিয়াম ও ইউরিয়া পুনঃশোষিত হয়। তার মানে 125 সিসি যে বাইর হইল, এর মধ্যে 80% শোষণ হবে প্রক্সিমালে, বাকি 5 to 10% শোষণ হবে হেনলির লুপে, বাকি 10 to 15% শোষণ হবে দূরবর্তী প্যাচানো নালিকায়। এরপরও যতটুকু থাকবে এটা সংগ্রহী নালী দিয়ে শোষণ হবে। শোষণ যে হবে, চেহারাটা দেখো, এই যে চেহারা, এখানে একটা চেহারা, সুন্দর একটা চেহারা থাকার কথা। অবশ্য এটা ভালো ছবি হয় নাই। এই যে ছবিটা, এটাই হলো পুনঃশোষণের ছবি। কেমন? এই হলো এফারেন্ট আর্টারিওল, এটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। এই যে টুকটুক করে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এদিক দিয়ে যাচ্ছে, এগুলার মধ্যে প্রত্যেকটার মধ্যে এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন আছে। এটার নাম হচ্ছে ভিলাই। এই ভিলাইয়ের মাধ্যমে এই প্রত্যেকটা শোষণ অঙ্গের মধ্যে থেকে এই ব্লাড ভেসেলস দিয়ে এটা আবার বডিতে ব্যাক করে। তাহলে এইগুলার মধ্য দিয়া অ্যারাউন্ড এইখানে ব্যাক করে 80%, এইখানে ব্যাক করে 10 to 20%, এইখানে ব্যাক করে 15%, 5 to 15%। এটা অ্যাকচুয়ালি 15 এত বেশি হবে না, এখানে একটু কম হবে, 5 to 10 ধরা যায়। 5 to 10% ব্যাক করে। এই যে ব্যাক করে, এটার নাম সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। এই যে এটা, তার মানে এখানে কি কি হবে? নাম্বার 1, 125 সিসি জিএফআর, এটার থেকে 80% ব্যাক করে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে। তারপর 10% ব্যাক করে হেনলির লুপে। তারপর 10% ব্যাক করে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে। এরপরেও যদি কোনো পার্সেন্টেজ এদিক ওদিক হয়, অ্যারাউন্ড 5 to 10% হচ্ছে কালেক্টিং টিউবিউলে। কি কি ব্যাক করে? সবগুলোর মধ্যে একটা কমন পার্ট হচ্ছে সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম প্লাস, ওয়াটার, ইউরিয়া। কোনগুলা? ওই যে এই বক্সেরগুলা, এইটাই, আর কিছু না। আছে ভিতরে আরো অনেক পড়া আছে, ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত বলছি। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে অ্যাক্টিভ সিক্রেশন। এই যে অ্যাক্টিভ সিক্রেশন হচ্ছে এখানে, এই যে অ্যাক্টিভ সিক্রেশন হচ্ছে এই জায়গায় দেখাই। এই যে অ্যাক্টিভ সিক্রেশন, কি কি হয়? তো সিক্রেশন বলতে এই নেফ্রন থেকে সিক্রেশনটা হয়। ঠান্ডা মাথায় দেখো, আমাদের মেটাবলিজম তো হচ্ছে। এখানে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, হঠাৎ করে মনে পড়লো, এটা বলি নাই। মেটাবলিজমের 2টা ক্যারেক্টার আছে, হ্যাঁ, একটু বুঝে রাখো। মেটাবলিজম এক, এই যে মেটাবলিজম, এই শব্দটার মানে পরিপাক বা বিপাক। ডাইজেশন মানে পরিপাক, এই শব্দটার মানে হইল বিপাক। তাইলে মেটাবলিজম থেকে 2টা অংশ বাইর হবে, একটা হচ্ছে অ্যানাবলিজম
শব্দটা হচ্ছে অ্যানাবলিজম, আরেকটা হচ্ছে ক্যাটাবলিজম। শব্দ দুইটা। এই যে অ্যানাবলিজম, এটার মানে হচ্ছে উপচিতিমূলক প্রক্রিয়া, উপচিতি। উপচিতি বাংলাটা হচ্ছে উপচিতি। আর ক্যাটাবলিজম মানে অপচিতি। উপচিতি মানে হচ্ছে সিনথেসাইজ, মানে কনস্ট্রাকটিভ। শব্দটা হচ্ছে কনস্ট্রাকটিভ। উপচিতি এই শব্দটার মানে হইল কনস্ট্রাকটিভ। কোনো কিছু যদি সৃষ্টি হয়, তৈরি হয়, এটার নাম অ্যানাবলিজম। আর কোনো কিছু যদি ধ্বংস হয়, বা এটাকে আমরা কি বলি, ডেস্ট্রাকটিভ, এইটার নাম হচ্ছে ক্যাটাবলিজম। তাইলে এই যত ধরনের বিপাক আছে, যেমন কি কি, ক্রিয়েটিনিন, ইউরিয়া, এগুলা সব রক্তজালক থেকে সক্রিয় ক্ষরণের মাধ্যমে গ্লোমেরুলার ফিল্টারের সাথে যুক্ত হয়। দূরবর্তী পেঁচানো নালিকায় কি কি, H+ আয়ন, পটাশিয়াম, অ্যামোনিয়াম এবং কিছু প্রোটিন, সেরোটোনিন, কোলিন আর হিস্টামিন, এগুলা খরিত হয়ে ফিল্টারের সাথে মিশে এই যে মূত্রে পরিণত হবে। তার মানে অ্যাক্টিভ সিক্রেশন বলতে নেফ্রন থেকে যেগুলো বাইর হয়, সেরোটোনিন, কোলিন, হিস্টামিন, তার সাথে ডিস্টাল কনভার্টেড টিউবুলে H+, পটাশিয়াম, অ্যামোনিয়াম মিশে ইউরিন হবে। সেই ইউরিন কালেক্টিং টিউবুল দিয়ে এসে পেলভিসে আসবে, পেলভিস থেকে ইউরেটারে আসবে, ইউরেটার থেকে মূত্রথলিতে যাবে, মূত্রথলি থেকে ইউরেথ্রা। এই হলো প্রসেস। তিনটা সহজ লাইন, তিনটা সহজ লাইন। এই পুরা জিনিসের মধ্যে কেন বইয়ের মধ্যে বললাম, দেখো এখানে শব্দটা হচ্ছে এই যে নিকটবর্তী পেঁচানো নালিকা। তাহলে নিকটবর্তী পেঁচানো নালিকা থেকে কি কি, ক্রিয়েটিনিন আর কিছু ইউরিয়া। আর দূরবর্তী পেঁচানো নালিকা থেকে এই তিনটা জিনিস মনে রাখবা, H+, K+, অ্যামোনিয়াম প্লাস, সেরোটোনিন, কোলিন, হিস্টামিন। এটা হচ্ছে ওদের থেকে সিক্রেশন হয়, তখন ইউরিনটা প্রোডাকশন হয়। কিছু জিনিস বাইরে বের হয়, কিছু জিনিস ভিতরে ঢোকে। তাহলে এটাকে চিত্রায়িত করব কেমনে, এটা চিত্রায়িত করব এইভাবে, এটা চিত্রায়িত করবো এইভাবে, এই যে এমনি দেখো। এখন বলো, এই যে চেহারাটা দেখো না, 60% হবে না স্যার। রাতে ক্লাস করে সকালে উঠে নোট করি। থ্যাংক ইউ। বলো এটা পারবা কিনা। না, ইরাম তানজি, মিটিংয়ে অ্যাটেন্ড করতে গেলে FT ওয়েবসাইট লগ ইন করা লাগবে না। এটা গুগল থেকে জাস্ট হচ্ছে কি বলে এটাকে, এটা আমাদের যে আমরা গুগল মিটসেই করব, যে কোনো গুগল আইডি থেকে এটা জয়েন করা যাবে, যে কোনো গুগল আইডি থেকে জয়েন করা যাবে। এই যে চিত্রায়িত, ইজি। এরপরে কোনো পড়া কঠিন না, এরপর কোনো পড়া কঠিন না, এরপর কোনো পড়াই কঠিন না। তো এটা তো নেফ্রনের মূত্র তৈরির কৌশল, ভেরি ইজি, ভেরি ইজি, ভেরি ইজি। আমি আর একটু সময় নিচ্ছি, অর্নিথিন সাইকেলটা একটু সহজ করে তোমাদেরকে বোঝাবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। আজকে আমি এটা প্রপার স্টাডিটা করিনি, যে অর্নিথিন সাইকেলের যে 5টা স্টেপ আছে, 2টা স্টেপ মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয়, 2টা স্টেপ। মাইটোকন্ড্রিয়া বলতে এটা যকৃতের মধ্যে, যকৃতের যে হেপাটোসাইট থাকে, তো হেপাটোসাইটের সাইটোপ্লাজমে কিছু বিক্রিয়া হয়, কিছু বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ার ভিতরে। এটাকে আরেকটু এক্সপ্লেন করে দিব, এই ছবিটা এখানে আছে, কিন্তু আমি এটা এখনো প্রপারলি তোমাকে বোঝানোর জন্য, মানে এখানে মূল বিষয়টা হচ্ছে অর্নিথিন হচ্ছে এমন যৌগ, আমি এখনো পুরোপুরি স্টাডি করিনি এটাকে, বা আমি অন্তর থেকে বুঝি নাই। অর্নিথিন চক্রটা বুঝতে গেলে এটার গাঠনিক সংকেত সহ আমি একটু বুঝাতে চাই তোমাদের। অর্নিথিন যখন তৈরি হয় না যকৃতের ভিতরে, মানে কনসেপ্টটা হচ্ছে যখন অর্নিথিন হয়,
যখন অর্নিথিন যৌগটা সৃষ্টি হয়, যৌগ সৃষ্টি হওয়ার সময়ই এখান থেকে ইউরিয়াটা বাইর হয়। তার মানে আমি ওই যে C3 চক্র আছে, মনে আছে না তোমাদের? C3 চক্রতে কি পড়ছিলা? রাইবোলুজ 1,5-বিসফসফেটের সাথে অস্থায়ী কিটো অ্যাসিড 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই চক্র হইতে থাকে। আর প্রতিবার একটা করে কার্বন ডাইঅক্সাইড ঢুকতে থাকে, আর এইখানে গ্লুকোজ হইতে থাকে। এটার নাম কি? C6H12O6 হইতে থাকে। তাহলে এই যে একবার কার্বন ডাইঅক্সাইড ঢোকে, একবার ঘোরে, আবার ঢোকে, আবার ঘোরে, তাহলে এখানে 6বার করে হয় না? এই 6বার হইতে হইতে এখানে গ্লুকোজ উৎপন্ন হয়। এটা যেমন কেলভিন চক্রে ছিল, এখানেও ঠিক সিমিলার অ্যাক্টিভিটি। কিন্তু এটা এখনো আমি এটার সংকেতগুলো ক্লিয়ার না, এই কারণে আমি তোমাদেরকে আজকে এখানে বোঝানোর চেষ্টা করছি না। আগে আমি একটু ফিল করি এগুলোর সংকেতগুলো নিয়ে, আমি এখনো স্টাডি করি নাই। যেমন সাইট্রোলিন যৌগ, সাইট্রোলিন, এই যৌগের পরের যৌগটার নাম হচ্ছে আর্জিনিনোসাকসিনেট। অত্যন্ত ডিফিকাল্ট ওয়ার্ড। তারপরে আরেকটা হচ্ছে আর্জিনিন। এই আর্জিনিন থেকে যখন অর্নিথিন হয় তখন ইউরিয়াটা বাইর হয়ে যায়। আর এই ইউরিয়াটা উৎপাদন হইল যকৃতে। এই ইউরিয়া রক্তের মাধ্যমে আসে কিডনিতে, কিডনি থেকে আসে মূত্রথলিতে। কারণ ইউরিয়াকে কিডনি আর পরিস্রাবণ করতে, মানে আর কোনো পরিবর্তন করতে পারে না। এই হলো পড়া। সো এটারে আমি আরেকটু স্টাডি করতে হবে তোমাদেরকে বোঝানোর জন্য, তাই আমি আজকে হাত দেই নাই। খালি একটা সহজ জিনিস মনে রাখবা, যে যখন যখন আর্জিনেজ এনজাইমটা, একটা লাইন আপাতত শুনে রাখো, একটা লাইন শুনে রাখো, এটা আমরা মনে রাখবা যে আর্জিনিন নামে একটা যৌগ আছে। আপাতত আমি এটার আরেকটু স্টাডি করে নেই। আর্জিনিন নামে একটা যৌগ আছে, এই যৌগটাকে ভাঙে হচ্ছে আর্জিনেজ এনজাইম, ভাইঙ্গা ও বানায় হচ্ছে অর্নিথিন। যখন অর্নিথিন বানাবে তখন বাই প্রোডাক্ট হিসাবে এখানে উৎপাদন হবে ইউরিয়া। এই ইউরিয়া যখন বৃক্কে যায় তখন বৃক্ক এটাকে আর কোনো পরিবর্তন করতে পারে না। তখন এই বৃক্ক থেকে এটা মূত্র হয়ে বাইরে বের হয়ে যাবে। এই বৃক্ক থেকে এটা কই যাবে? বাইরে বের হয়ে যাবে, বাইরে বের হবে মূত্র হিসাবে। এটা আপাতত একটা লাইন তোমাদেরকে বলে দিলাম, আপাতত একটা লাইন বলে দিলাম, সিম্পল, প্যারা নাই। এখন আসল কথাটাই বলি। স্যার এতক্ষণে আসল কথা, এই যে মূত্র আছে না, এরা কিছু সঠিক, মানে কিছু টার্মস আছে, মানে এখানে কিন্তু কঠিন কিছু নাই। আমি আগেও বলছি, এখানে 2টা টার্ম 3টা টার্ম তোমাদের বলে দেয়। টার্মিনোলজি যেহেতু ফ্যাক্ট, টার্মিনোলজি যেহেতু ফ্যাক্ট, এই যে দেখো বোমেন্স ক্যাপসুলের এই জায়গাটার মধ্যে একটু মূত্র নিয়ে 2 মিনিট কথা বলি। তোমাদের যাদের আর কি একটু ধৈর্য শক্তি আছে তাদের উদ্দেশ্যে বলছি আমি। যখন তুমি মূত্র নিয়ে কথা বলবা, তার মানে ইউরিন হচ্ছে, মানে ইউরিন নিয়ে কথা বলছি, তাহলে ইউরিন মানে ইউরিয়া। দেখো তোমার কয়েকটা টার্ম বলি, একটার নাম হচ্ছে পলিইউরিয়া, আরেকটার নাম হচ্ছে অলিগোইউরিয়া, আরেকটা হচ্ছে অ্যানিউরিয়া। আমার মনে হয় তোমরা বুঝছো। পলি শব্দটার মানে বেশি, তার মানে এখানে একটা টার্ম আছে এবং একটা রেঞ্জ আছে। রেঞ্জটা কি দেখো, মানুষের বডি থেকে অ্যাভারেজ প্রতিদিন 1.5 লিটার ইউরিন বাইর হবে, অ্যাভারেজ। কিন্তু তুমি যদি এমন কোনো খাবার খাও যে খাবারে তোমার ইউরিনের প্রোডাকশন বাইরে যাচ্ছে, তাহলে এটার নাম হচ্ছে ডাইইউরেটিক্স। শব্দটা বুঝো, ডাইইউরেটিক্স। আচ্ছা, ডাইউরেটিক্স মানে কি? যে খাবার মূত্রের পরিমাণ বাড়ায়।
বুঝো দেখো, যদি 2.5 লিটারের বেশি মূত্র কারো আসে তাহলে তার নাম বেশি ইউরিন। কারো যদি 400 ml এর কম আসে, কম মানে হালকা 400 ml, 2.5 লিটার, এটা তো 2.5 লিটার মানে 1,500 হচ্ছে গিয়ে অ্যাভারেজ। তা যদি 400 ml এর কম হয়, অলিগো কম কম প্রস্রাব হচ্ছে, একেবারেই হতেছে না 100 ml এর কম। এই 3টা টার্ম মনে রাখবা, 3টা টার্ম। ইউরিনের পার ডে প্রোডাকশন কত? 1500, মানে 1.5 লিটার পার ডে অ্যাভারেজ। বাট পলিউরিয়া মিন্স মোর দেন 2.5 লিটার পার ডে। অলিগোইউরিয়া মিন্স লেস দেন 400 ml পার ডে। অ্যানা মানে নাই, তাহলে লেস দেন 100 ml পার ডে। মূত্রবর্ধক এই শব্দটার মানে হইল মূত্রবর্ধক এই শব্দটার মানে ডাই ইউরেটিক্স। যে খাবার খাইলে ইউরিনের পরিমাণটা বাড়ে। আজকের পড়ায় কোনোটা টাফ লাগছে? সোজা পড়া, 2টা পড়া বাসায় দিব সোমবার দিনের আগে। 2টা পড়া নিজের দায়িত্বে একবার পড়বা, পারবা না? এ দেখো কি কি পড়া দেব তোমাদের। প্রথম পড়া হইলো এটা, কারো যদি কিডনি ফেল করে, কারো যদি কিডনি ফেল করে, তার লক্ষণ কি হবে, কারণ কি হবে, প্রতিকার কি হবে, একটা ছোট্ট রিডিং দিবা। সোমবার দিন আমি প্রথম 50 মিনিট একটানা ডায়ালাইসিস পড়াবো, রেনাল স্টোন পড়াবো, কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে 2 মিনিট কথা বলবো। এরপর কথা বলার সাথে সাথে সিকিউ পড়াবো 5টা, এমসিকিউ করাবো 50টা। কোন 50টা? যেগুলো বোর্ডে এবং মেডিকেলে আসছে। মেডিকেলে এ যাবৎকালে যত প্রশ্ন আসছে সব একসাথে করলে 40টা প্রশ্ন হবে, ডেন্টাল, এএফএমসি। তোমাদের কাছে এই ডেটাগুলো থাকলে তোমরা আন্দাজ করতে পারবা যে আসলে কেমন প্রশ্ন হয়। তো আজকে তো অলমোস্ট 12টার কাছাকাছি বেজে গেছে, 15-12টা। তো রাত 11:30টার পরে তোমাদের লাইভে থাকাটা একটু দুষ্কর। তো আজকে অনেক নতুন স্টুডেন্ট ছিল বইলা আমি একটু বেসিকে গেছি, মানে আগের পড়াটারে বেশি টান দিছি। তো আজকের 2টা জিনিস তোমাদেরকে বা 3টা জিনিস তোমাদেরকে দিলাম। এই যে দেখো একটা, তারপর দেখো আজকে ডায়ালাইসিসে আমি কি বলতো, এটাও কিন্তু তোমরা ছোটবেলায় পড়ে আসছো। ছোট্ট 2টা জিনিস ফিল করো। এটার নাম হিমোডায়ালাইসিস। হিমো শব্দটার মানে হইল, হিমো মানে ব্লাড। দেখো কাহিনীটা একদম সহজ। একটা হইল আমার বডি থেকে, আমার বডির একটা আর্টারি আছে মানে ধমনী, আরেকটা ভেইন আছে, আর আমার কাছে এখানে একটা যন্ত্র আছে। এই যন্ত্রের নাম হচ্ছে ডায়ালাইজার। তার মানে ডায়ালাইজার, যে ডায়ালাইসিস করবে সে হচ্ছে ডায়ালাইজার। তো ধমনী তো হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে আসে। দেখো কত সহজ, কঠিন না, কঠিন করে পড়াইলে কঠিন। এই আর্টারি থেকে এই ডায়ালাইসিস মেশিনে রক্তটা যাবে। তো যাওয়ার সময় রক্ত যেন জমাট না বাঁধে, তাই এটার সাথে একটু ভালোবেসে হেপারিন মেরে দেওয়া হয়। কি নাম? হেপারিন। কেন? রক্তটা জমাট না বাঁধে। তারপর এইটার ভিতরে যে অর্ধভেদ্য ঝিল্লির যেই টিউব আছে, এটার নাম হচ্ছে ডায়ালাইসিস টিউব। বুঝছো? তো
তো ডায়ালাইসিস টিউবের ভিতর দিয়ে যখন রক্ত পরিস্রাবিত হয় তখন রক্তের একটা অংশ, বুঝছো? হ্যাঁ, এই যে এইখানে মূত্র হিসাবে জমা হয়, আরেকটা রক্তের পরিশোধিত যে অংশটা আছে এইটা এই ভেইনে ঢোকে। এই হচ্ছে কনসেপ্ট। এখন আমি মেশিনের ভিতরে ঢুকতে চাচ্ছি না, কারণ হচ্ছে এইটার ভিতরে, এইটার মধ্যে একটা তরলে নিমজ্জিত থাকে, এটা পুরাটা একটা তরলে নিমজ্জিত থাকে। এটার নাম হচ্ছে ডায়ালাইসেট। এইটার নাম ডায়ালাইসেট। তো এটার মধ্যে যেই কাজটা কিডনিতে হইতো, ফিল্ট্রেশন, অ্যাক্টিভ সিক্রেশন, এটা এখানে হয়। পরে যেই রক্তটা এখান দিয়ে পাস করতেছে, এই রক্তটা যখন এখান দিয়ে যায় তখন রক্তের অপ্রয়োজনীয় পদার্থ এইখানে জমা হইতে থাকে, তখন এইটা হচ্ছে ইউরিন। তার মানে একটা পেশেন্ট যখন কিডনি অলমোস্ট 2 কিডনি 70% ফেল থাকে বা 50% ফেল থাকে, তখন ডক্টর তাকে ডায়ালাইসিস এর পরামর্শ দেয়, এবং পুরা কাজ করতে অ্যারাউন্ড 4 আওয়ার্স টু 5 আওয়ার্স টাইম লাগে। 4 টু 5 আওয়ার্স টাইম লাগে। তার মানে এটা বের হয় ধমনী থেকে, ঢোকে শিরা দিয়া, আর বের হওয়ার সময় এইখানে হেপারিন লাগানো হয়। এবার তোমরা আমারে বলো, কেন পড়ালেখা কঠিন হবে? এখানে কি কঠিন আছে? আমার ব্লাড বেরোচ্ছে আর্টারি দিয়ে আর ঢুকতেছে ভেইন দিয়ে। এটাকে আমি আরেকটু মজা করে পড়াবো ইনশাল্লাহ সামনে। বলো, এদিকে আরেকজনের কোমর ব্যথা করতেছে। রোকসানা রজনী, কি হয়েছে? একদিন জুবাইর ঘুমাই যেতেছে। হ্যাঁ, কুতুবুল আলম লিখন, অর্নিথিন চক্র নিয়ে কোনো টেনশন করিস না, এটা এমন কিছু না। তুই বিগত 10-15 বছরের প্রশ্ন দেখবি অর্নিথিন চক্র আসার রেট 0%। কিন্তু আমি একটু স্টাডি করবো এটা নিয়ে, এটা হলো আমার পার্সোনাল উইশ, তোদের বলছি, তাই আমি অর্নিথিন চক্রটা আজকে বলি নেই। তাহাসিন তাবাসুম সুমে, বুঝছি তোমার কোমর ব্যথা হয়ে গেছে, টেনশন নিও না। কোমর তো এই বয়সে আর কি ব্যথা হবে? কোমর একটা সময় ব্যবহার হবে। এই তো। কিন্তু আমিও চাই না তোমাদেরকে লাইভ করাইতে করে 12টা পর্যন্ত নিয়ে আসতে। আমি প্রপারলি হচ্ছে 1.5 ঘন্টা ক্লাসে বিশ্বাসী, কিন্তু কোনো কোনো সময় বেশি ব্যাখ্যা হয়ে যাইতেও পারে। আজকে আবার একটু পেছনের দিকে বেশি সময় দিতে গিয়ে সামনের দিকে আগাইতে পারি নাই। পিওরলি 90 মিনিটস যদি কোনো স্টুডেন্ট পড়ে, অনেক পড়া পড়ানো যায়, অনেক পড়া, অনেক পড়া। তাইলে আজকে আপাতত ছুটি দিই, কারণ কিছু যে অংশ বাকি আছে এটা সহ আমি ইনশাল্লাহ সোমবার দিনের ক্লাসে সিকিউ এমসিকিউ সাজায় ফেলবো। লাস্ট কথা হচ্ছে, অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি স্লাইড দিয়ে দিতেছি। বাই, সোমবার দিন 10টা দেখা হবে।